বেশ, তাহলে সর্বপ্রথম প্রত্যেককেই স্বাগত আমাদের 2024 সালের টেটকে টার্গেট করে যে পড়াশোনা শুরু হচ্ছে আজকে থেকে সেই ব্যাচে। আজকে আমাদের প্রথম ক্লাসে ইংলিশের ক্ষেত্রে সর্বপ্রথম দেখো আমরা সিলেবাসটাকেই তোমাদের সামনে দেখাচ্ছি বা উপস্থাপন করেছি। তো এই সিলেবাস থেকেই যেহেতু আমরা শুরু করছি আজকে পড়াশোনাটা, সর্বপ্রথম আরেকবারে বলে রাখছি যে এই সিলেবাসটাকে কিন্তু ভীষণ ভালোভাবে আমাকে বুঝতে হবে যে আমি কি পড়বো এবং কোথা থেকে পড়বো, ঠিক আছে? তো আমাদের ইংলিশের যে সিলেবাস, যেটা 2023 সালে আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই 2023 সালের সিলেবাস অনুসারেই 24 সালেও হয়তো এরকমই থাকবে, বা চেঞ্জেস হলো, হয়তো একটা দুটো টপিক অ্যাড হতে পারে, কিন্তু বাদ হওয়ার সম্ভাবনা নেই বা একই থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। তো যেটাই থাকবে না কেন সেই সিচুয়েশন অনুসারে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে সর্বপ্রথম একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, সেটা হলো যে আমাদের তাহলে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হচ্ছে 30 নম্বর করে, এটুকু তোমরা জানো। এবং এই 30 নম্বরের মধ্যে 30টা করে প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টে আমাদের কাছে আসবে। এবং এই 30 নম্বরের যে প্রশ্ন আমাদের কাছে আসবে, এই 30 নম্বরের মধ্যে পেডাগজি কটা থাকবে, আদৌ 2-4টে থাকবে না 15টা পেডাগজি থাকবে, এর কোনো গ্যারান্টি এখানে নেই। কিন্তু আমি কি করব, আমরা আমরা কখনোই এই প্রশ্নটা দ্বিতীয়বার কোনো টিচারকে পড়বো না যে ম্যাডাম কটা পেডাগজি থাকবে, কটা পেডাগজি আমরা পড়বো, কি কি পড়বো, এই ধরনের কোনো প্রশ্ন কোনো ম্যাডামকে বা স্যারকে করতে পারবে না, করবে না। মানে করলে এটা তোমারই সময় নষ্ট। কেন করবো না সেটা আমি বলে দিই। তার কারণ এখন টিটির যে প্রশ্নপত্র কঠিন হচ্ছে, তাতে তোমার মাইন্ডসেট এরকম ভাবে করে নাও, তুমি নিজেকে এরকম ভাবে বোঝাও যে আমার সিলেবাসে যা যা লেখা আছে, এখানে যে যা যা লিখে দিয়েছে, আমি ইংলিশটা নিয়েই বলছি, ধরো এখানে 13টা পেডাগজিক টপিক লেখা আছে এবং তার সঙ্গে কম্প্রিহেনশনের অনেকগুলো টপিক লেখা আছে। আমি প্রত্যেকটা টপিকই গুলে খেয়ে যাব, অর্থাৎ খুব ভালোভাবে রপ্ত করে তারপরে পরীক্ষার হলে দিতে যাব। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে এইখান থেকে পেডাগজি কটা আসবে, আসবে কি আসবে না, এটা আমার কোনো প্রশ্ন নয়। যদি পেডাগজি 15টা আসে, আমি এমন ভাবে নিজেকে তৈরি করব যে 15টা পেডাগজি আমি সঠিক করব, বা 15তে সব থেকে বেশি নম্বর আমি তুলে নেব। যদি পেডাগজি 5টা আসে, তাতেও আমার কিছু যায় আসে না। আর যদি কম্প্রিহেনশন আমার কঠিন আসে, তাতেও আমার কিছু যায় আসে না। অর্থাৎ আমি নিজেকে এমন ভাবে প্রস্তুত রাখবো যেখানে যে কোনো সিচুয়েশনেই আমি এই পরীক্ষায় সফল হয়ে আসতে পারি। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার মূল উদ্দেশ্য এটা নয় যে কটা পেডাগজি আসবে, কটা কোন জায়গা থেকে পড়তে হবে, স্যার একটু সিলেবাস কমিয়ে দিন, এই ধরনের কোনো কিছু এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলা যাবে না বা মাথার মধ্যেও আনা যাবে না। তাহলে আমাকে সর্বপ্রথম এইটা মনে রাখতে হবে। আমি যতটুকু বললাম এতটুকু ক্লিয়ার? প্রত্যেকে এগ্রি করছো? হ্যান্ড রেজ করতে পারো, তাহলে বুঝে যাব, অথবা মুখেও বলতে পারো। শুনতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, এবার আসি সিলেবাসের মধ্যে। আমাদের সিলেবাসের মধ্যে এটা প্রত্যেকেই জানো যে আমাদের দুটো পার্ট আছে এই সিলেবাসে। একটা পার্ট হচ্ছে গিয়ে বোধ পরীক্ষণ, যাকে আমরা কম্প্রিহেনশন বলি, অর্থাৎ সোজা পাতি ভাষায় আনসিন বলা যেতে পারে। অর্থাৎ এমন একটা প্রোজ আমাকে তুলে দিল যেটাকে আমাকে পড়ে মানে বুঝতে হবে এবং তারপরে আমাকে উত্তর করতে হবে, যাতে আমি পরীক্ষায় সব থেকে ভালো স্কোর এখান থেকে করতে পারি। এখন তাহলে কম্প্রিহেনশন একটা পার্ট আমাকে দেয়া হচ্ছে, বা একটা আনসিন আমাকে দেয়া হচ্ছে। এখন আমি যদি একটা সহজ প্রশ্ন তোমাদেরকে করি, একদম যারা নতুন তারা উত্তর দেবে, পুরোনো উত্তর দেওয়ার দরকার নেই। যদি একটা সহজ প্রশ্ন করি যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ টেট, মানে টিচার এলিজিবিলিটি টেস্ট, তুমি টিচার হতে যাচ্ছ, তোমাকে কম্প্রিহেনশন কেন দিচ্ছে পরীক্ষক বা পরীক্ষা নির্ণায়ক সংস্থা? তোমাকে কেন এই ধরনের কম্প্রিহেনশন দিচ্ছে? তোমার টিচার হওয়ার সঙ্গে কম্প্রিহেনশনের সম্পর্ক কি? কেউ কি বলতে পারবে? স্যার বুদ্ধিদীপ্ততার সঙ্গে উত্তর দেবে, বলো। আমাদের স্যার শব্দ ভান্ডার বাড়ার জন্য, মানে ভোকাবস এটা বাড়ানোর জন্য পাওয়ারটা। আচ্ছা, কিন্তু তোমাকে তো টেস্ট করার জন্য দিয়েছে, তোমাকে তো ওখানে পড়ার জন্য দেয়নি যে তোমার শব্দভান্ডার ওখানে বাড়বে। এটা না হয়নি স্যার, স্যার। আর কেউ? আমাদের স্যার কতটা শব্দ বলো। আছে স্যার বলি সেটাকে। বোধ শক্তি যাচাই এটা করার জন্য। বোঝার জন্য দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারলাম। আর কেউ? স্যার বোধ শক্তি মানে কনসেপ্টের উপর বোধ শক্তি যাচাই করার জন্য। বেশ, ঠিক আছে। আর কেউ?
মেয়েদের মধ্যে কেউ উত্তর দাও, সবাই চুপ থাকলে হবে? বলো আর কেউ। কেন কম্প্রিহেনশন তোমাকে দিচ্ছে কেন? টিচার হওয়ার কোন পারদর্শিতা পরীক্ষা করার জন্য তোমাকে কম্প্রিহেনশন পরীক্ষায় দেওয়া হয়েছে? এমনি এমনি তোরা দেয়নি, নিশ্চয়ই তোমার টিচার হিসেবে কম্প্রিহেনশনটা খুব দরকার। কি কেন দিয়েছে বলো? আর কেউ উত্তর চাইছে একটু তোমাদের কাছ থেকে? চুপ থাকলে তো চলবে না, এটা তো সহজ একটা প্রশ্ন করলাম। তৌফিক বলো। নেই কোন উত্তর, বেশ। দেখো কম্প্রিহেনশনটা দেওয়ার কারণ, একটা কথা বলি শোনো, সবাইকে কিন্তু কমিউনিকেট করতে হবে, এটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, আমরা কিন্তু ইউটিউবে ক্লাস করি না। আর নেক্সট দিন থেকে কিন্তু পড়াও দিতে হবে, এটাও মনে রাখতে হবে। এখানে এমনি এমনি কিন্তু টেট শিওরে আসুনি। আমরা ঠিক যতটুকু পড়াবো প্রথম 15 মিনিট পড়া ধরবো, কিন্তু নাম ডেকে ডেকে পড়া ধরবো, পড়া দিতে হবে। আর যদি দেখি যে কোনোদিনই পড়া দিচ্ছ না, ডাকলেও সাড়া দিচ্ছ না, তাহলে কিন্তু রিমুভ করে দেবো ক্লাস থেকে। তো সেই জায়গা জায়গা থেকে একটুখানি কিন্তু সিনসিয়ারলি পড়াশোনা না করতে না হবে, বলবো, এটাই বলে দিচ্ছি। বলবো। বেশ, এবার আমি বলছি মন দিয়ে শোনো। সর্বপ্রথম আমাদের কম্প্রিহেনশনটা দেওয়া হচ্ছে, এর একটা কারণ হচ্ছে কম্প্রিহেনশন মানে কি, অর্থাৎ তোমার বোধ কতটা রয়েছে কোন একটা সিচুয়েশন, আননোন সিচুয়েশন, সেই সিচুয়েশনকে বিশ্লেষণ করে তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে এটা দেওয়া হয়েছে। কেমন কেন? কম্প্রিহেনশনের ক্ষেত্রে তোমাকে দিচ্ছে কি, একটা একটা প্রশ্ন তোমাকে তুলে দিচ্ছে, সেটা পড়ছো তুমি, পড়ে 4টে করে অপশন থাকছে, তার মধ্যে একটা ঠিক 3টে ভুল। তাহলে তোমাকে তৎক্ষণাৎ ওই কম্প্রিহেনশনটা পড়ে একটা সিদ্ধান্তে আসতে হচ্ছে। কি সিদ্ধান্ত? সঠিক সিদ্ধান্ত। তাহলে যে সব থেকে বেশি সঠিক সিদ্ধান্তে আসতে পারবে, সে সব থেকে বেশি কম্প্রিহেনশনের নম্বর পাবে এবং সে তত বেশি টিচার হওয়ার যোগ্য হবে। তার মানে টিচার হওয়ার পরও তোমার কাছে এরকম অনেক সিচুয়েশন আসবে, যে সিচুয়েশনে তোমাকে, অজানা সিচুয়েশন, যে সিচুয়েশনে তোমাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কিরকম? ধরো তুমি গ্রামে একটা স্কুলে পোস্টিং পেয়েছো, তো কোনো একটা কারণে গ্রামের দু একটি লোক, গার্জিয়ান তোমার উপরে ক্ষেপে গেছে হয়তো কোনো একটা কারণে। তো সেই সময় তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে? অথবা ধরো তুমি ক্লাস নিচ্ছ, কোনো একজন গার্জিয়ান এসে একটু সমস্যা করছে বা ঝামেলা করছে, ক্লাসের মধ্যেই আসার চেষ্টা করছে, তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে? তাহলে এটা একটা অজানা সিচুয়েশন তোমার কাছে, বাট সেই সিচুয়েশনকে দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করার জন্য যে মেন্টাল এবিলিটির প্রয়োজন, সেই মেন্টাল এবিলিটি আদৌ এজ এ টিচার হিসেবে তোমার আছে কিনা, সেটা পরীক্ষা করাও কিন্তু কম্প্রিহেনশনের একটা কাজ। এবং এটা শুধুমাত্র টিচার নয়, যে কোনো সিচুয়েশনেই দরকার হয়। তার জন্য বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু কম্প্রিহেনশনটা দেয় পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? তো যাই হোক, এনিওয়ে, এই কম্প্রিহেনশন আমাকে করতে হচ্ছে। কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমাকে এই কম্প্রিহেনশনের মধ্যে সাধারণত দুটো প্রোস তোমাকে দেওয়া হবে। আগে একটা পোয়েম একটা প্রোস দিত, এখন দুটো প্রোস। এই দুটো প্রোজের মধ্যে থেকে যে যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো বোধগম্যতার সঙ্গে আমাকে ওই প্রোস থেকে উত্তর করতে হবে। এর সঙ্গে থাকবে কিছু গ্রামার। এবার এই গ্রামারের মধ্যে কি থাকবে, আমি আরো একদিনই বলেছিলাম, আমাদের এই পরীক্ষাটা 12 লেভেলের, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 12 অব্দি গ্রামার বইয়ে যা যা টপিক আছে, অলমোস্ট যে কোনো টপিক থেকেই প্রশ্ন আসতে পারে, একটা দুটো। তো এখানে মোটামুটি 3-4 নম্বরের কিন্তু গ্রামার আসে, আর্টিকেল, প্রিপোজিশন, বা সেখান থেকে জেরান্ট, অথবা টেন্স থেকে ইত্যাদি, এরকম বিভিন্ন জায়গা থেকে একটা দুটো করে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমাকে গ্রামারের টপিক গুলো কিন্তু একটু, এর বেসিক যে ধারণা গ্রামারের, সেটাও কিন্তু খুব ভালোভাবে জানতে হচ্ছে। এবং এই কারণে আমরা যা যা পড়াবো তার বাইরেও তোমাদের কিন্তু একটু বেসিক গ্রামারের জন্য নিচু ক্লাসে 7, 8, 9, 10 এর যে গ্রামার বই, সেই বইগুলো একটুখানি ফলো করে এখান থেকে একটুখানি নলেজ তোমাকে গেইন করতে হবে গ্রামার সম্পর্কে। তাহলে দেখা যাচ্ছে যে আমি কম্প্রিহেনশন করছি, এবং কম্প্রিহেনশনের সঙ্গে সঙ্গে কি করছি, গ্রামারের যে অধ্যায়গুলো বা গ্রামারের যে অংশগুলো, সেগুলো সলভ করে ফেলছি। গ্রামারের পরে আরেকটি অংশ আসছে, সেটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ভান্ডার। এখানে কিছু সিনোনিম দেয়, কিছু অ্যান্টোনিমস দেয়, কিছু সমার্থক শব্দ দিচ্ছে, বিপরীত শব্দ দিচ্ছে, বা কিছু অনেক সময় একটা শব্দ দিয়ে দিল, সেটা এক কথায় প্রকাশের মতো দিয়ে দিল, ওয়ান ওয়ার্ড। তাহলে ইত্যাদি, এগুলো সবকটাই এই ভোকাবুলারির মধ্যে পড়ে। এই অংশ থেকেও একটা দুটো প্রশ্ন আসতে পারে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের মূলত কম্প্রিহেনশনের পার্ট। এই পার্টটুকু আমাদেরকে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস করে যেতে হবে। আমি তোমাদেরকে শেখাবো, এবং তারপরে সহজ থেকে কঠিনের দিকে কম্প্রিহেনশন দেব অনেকগুলো, সেগুলো তোমাদের পরপর প্র্যাকটিস করতে হবে। এবং সেটা যে যত বেশি প্র্যাকটিস করবে, সে তত বেশি তাড়াতাড়ি দক্ষ হয়ে উঠবে। এটুকুনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে করো।
এইটুকুনের মধ্যে কোনো প্রশ্ন আছে? স্যার বলছি গ্রামারে কি কি মানে থাকবে ক্লাস সেগুলো একটু 12 বলুন অব্দি না। সমস্ত ধরনের গ্রামার থাকবে, আমি একবারই বলে দিয়েছি। আর কোন প্রশ্ন নেই? এরপর আমাদের এই কম্প্রিহেনশনের পরে যে অংশটা আসছে সেটা হচ্ছে পেডাগজির অংশ। এই পেডাগজিতে আমাদের টোটাল এই মুহূর্তে 13খানা টপিক আছে। এই প্রত্যেকটা টপিক থেকেই একটা দুটো করে প্রশ্ন আসে এবং প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা টপিকই আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে কিছু টপিক মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রতিবারই প্রশ্ন ঘুরে ফিরে আসবেই আসবে, সেই টপিকগুলো আরো ভালো করে বা ভালোভাবে আমাদেরকে জানতে হবে এবং সেই টপিকগুলো ভালোভাবে বুঝে আমাদেরকে পড়তে হবে। এইটুখানি আমাদের কাজ। তো আমরা একটা রুটিন তোমাদেরকে দেব এবং সেখানে পরপর আমরা রুটিন অনুসারে টপিক পড়াবো। তো ধরো আমরা যদি এখানে যে সিলেবাসটা লেখা আছে সেই সিলেবাস অনুসারেই যদি টপিক অনুসারে পড়াই, তাহলে সর্বপ্রথম আসে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এই টপিকটা আসে, অর্থাৎ শিখন এবং গ্রহণ করার যে দক্ষতা বা অর্জন। এই টপিকটা আমি নেক্সট ডেটে পড়াবো। আগে দ্বিতীয় টপিকটা থেকে আজকে ক্লাস শুরু করব। কেন? কারণ এই টপিকটা একটু ইন্টারেস্টিং আছে, আর উপরের টপিকটা একটু সাইকোলজিক্যালি বুঝতে হবে, তাই কঠিন টপিক নয়, সহজ টপিক থেকে আজকে ক্লাসটা শুরু করছি। তাহলে আজকে আমরা সর্বপ্রথম প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই ক্লাসটা করব। ক্লাসের শেষে সমস্ত সাবজেক্টের সিলেবাসের পিডিএফ বই এবং তার সঙ্গে যে টপিকটা আজকে আমি পড়াবো সেই টপিকের নোট তোমরা পেয়ে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার আপনারা তো বই দেবেন। হ্যাঁ, এটাও একটু শুনে নাও। আমরা তোমাদেরকে বই দেব এবং সেটা দেব মে মাসে। তো মে মাস অবধি আমরা তোমাদেরকে নোট প্রোভাইড করে যাব, যেভাবে পিডিএফ নোট দিচ্ছি। এই পিডিএফ নোটগুলো তো প্রত্যেকেই একটা করে খাতা বানিয়ে নেবে, 5টা সাবজেক্টের 5টা খাতা, এবং সেই খাতায় টিচার ক্লাস চলাকালীন যা যা কোয়ারিজ আছে বা যা যা প্রশ্ন আছে সেটা তো করছোই। আর এই পিডিএফ নোট দেখে আপাতত 2 মাস একটু পড়ার চেষ্টা করো, যদি যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো প্রিন্ট আউট করে নিও। কারণ তারপরে যখন তুমি বই পেয়ে যাবে তখন তো সবকিছু বইয়ের মধ্যে থাকবেই। ঠিক আছে? তো সেই জন্য এই মুহূর্তে প্রিন্ট আউটটা করার দরকার নেই, তাতে তোমাদের অনেক বেশি টাকা যাবে। তো আপাতত তোমরা এই 2 মাস একটুখানি মেকআপ দিতে হবে তোমাদেরকে অনলাইনেই পড়াশোনা করে, এবং যদি খুব দরকারি হয় যেগুলো সেগুলো প্রিন্ট আউট তোমরা করতেই পারো। যেমন সিলেবাসটা আমি তোমাদেরকে দেবো, সিলেবাসটা অবশ্যই প্রিন্ট আউট প্রত্যেকেই করে নেবে। ওকে, এটুখানি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি যে প্রিন্ট আউট প্রতিদিন যে ক্লাসগুলো হবে সেগুলো প্রিন্ট আউটের থেকে যদি প্রতিদিন লিখে নিই খাতাতে, তাহলে তো মোটামুটি আরো ভালো হতো না? যেটুকু প্রশ্ন করবে সেটুকুই তুমি লিখবে, কিন্তু এত বড় নোট তোমার পক্ষে লেখা সম্ভব নয়। এখানে 10টা পেজ আছে একটা নোটের মধ্যে, ইটস নট হ্যাঁ পসিবল। স্যার, ঠিক আমরা কথা। নোট তোমাকে হ্যাঁ, দেবো, সেটাই। তুমি তোমার মতো লিখে নাও, বা যে জিস্ট অংশটুকু সেটা তোমরা লিখে নিতেই পারো। ঠিক আছে, চলো নেক্সট। আর কোনো প্রশ্ন হয়তো নেই। এবার আমরা পড়াবো, আমি ঠিক অল্প অল্প করে পড়াবো, অল্প অল্প করে অংশ পড়াবো এবং তারপরে থামবো এবং সুযোগ দেবো তোমাকে সেই অংশ থেকে প্রশ্ন করার, যে তোমার কোনো অসুবিধা আছে কিনা। সেই অংশ থেকে যদি তোমার অসুবিধা থাকে অবশ্যই কিন্তু তুমি প্রশ্ন করবে। ঠিক আছে? আমি অল্প অল্প করেই তোমাদেরকে পড়াবো, তো তোমরা সেরকম ভাবে কোঅপারেট করবে। আমাদের আজকের যে আলোচ্য অংশটা, যেটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। সর্বপ্রথম নামটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রিন্সিপাল মানে নীতি। কিসের নীতি? ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ভাষা কেন? কারণ ইংলিশ একটা ভাষা। কি ভাষা? দ্বিতীয় ভাষা। তাহলে এই ইংলিশ পড়ানোর ক্ষেত্রে টিচিং মানে কাউকে পড়াচ্ছ তুমি, কি কি নীতি তোমাকে অবলম্বন করতে হবে। অর্থাৎ ইংলিশ যদি কাউকে তুমি পড়াও, তাহলে পড়ানোর ক্ষেত্রে তুমি কি কি নীতি অবলম্বন করবে, এটা হচ্ছে তোমার এই টপিকটার মূল বিষয়বস্তু। অর্থাৎ অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে জানতে হচ্ছে যে আমি কি কি নীতি অবলম্বন করছি যখন আমি ইংলিশটাকে কোনো ক্লাসে গিয়ে পড়াচ্ছি তখন। এবার কি করতে হবে? এটা কিন্তু মুখস্থ বিদ্যার বিষয় নয়, খুব ভালো করে বুঝে নিতে হবে। প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট। কোশ্চেন বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু বুঝে নিতে হবে পেডাগজির প্রত্যেকটা অংশ। এটা কিন্তু মেইন ফোকাস, মনে থাকে যাতে। তো দেখো কি বলেছে, ল্যাঙ্গুয়েজ ইজ এ হিউম্যান সিস্টেম অফ কমিউনিকেশন দ্যাট ইউজেস arbitrary signals such as voice, sounds, gesture and writing symbols। বলেছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের হিউম্যান সিস্টেম অফ কমিউনিকেশন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে একটা কমিউনিকেশনের অংশ।
এটা শুধু হিউম্যান নয়, ল্যাঙ্গুয়েজটা যেহেতু মানুষ ব্যবহার করতে পারে, কথা বলতে পারে, তাই এখানে হিউম্যান কথাটা বলেছে। বিভিন্ন প্রাণীরাও তাদের মতো করে কিন্তু কমিউনিকেট করতে পারে। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা মানুষের যোগসূত্রের জন্য অন্যতম একটা সিস্টেম। এবং এটা কিসের মাধ্যমে সম্পূর্ণ হয়? মানুষ কিছু সিগন্যাল দিতে পারে, অর্থাৎ তুমি কোনো অঙ্গভঙ্গি করতে পারো বা কিছু বোঝাতে পারো, আওয়াজ করতে পারো, কথা বলতে পারো, গেস্টার মানে তোমার শারীরিক কিছু অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাতে পারো ইত্যাদি। সিম্বল মানে লেখাই, যে এখানে এবিসিডি লেখা হলো সব সিম্বল, এর মাধ্যমে তুমি কমিউনিকেট করতে পারো অন্য কোনো মানুষের সাথে। It is a method through which we share our ideas, thoughts with others. এখান থেকে প্রশ্ন আসে যে ল্যাঙ্গুয়েজের প্রধান কাজ কি? ল্যাঙ্গুয়েজের প্রধান কাজ হচ্ছে আমরা শেয়ার করি। কি শেয়ার করি? আমাদের যে থট, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের যে ধারণা অর্থাৎ আইডিয়া, এটাকে আমরা শেয়ার করি। কার সাথে শেয়ার করি? অন্যদের সাথে শেয়ার করি। টেটের প্রশ্ন খুলে দেখতে পাবে, এরকম প্রশ্ন কিন্তু বেশ দুই একবার বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরে এসছে। প্রশ্নটা থাকে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ব্যবহার কি, অথবা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি কেন? তার উত্তর হচ্ছে আমরা আমাদের চিন্তা ভাবনা এবং আইডিয়াকে অন্য মানুষের সঙ্গে শেয়ার করার জন্য এই ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে থাকি। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ অলসো দ্য বেস্ট সোর্স অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজের দ্বারা কি সম্পূর্ণ হয়? আমাদের সামাজিক এবং কালচারাল যে ডেভেলপমেন্ট, উন্নতি, সেটা সংগঠিত হয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যত বেশি কমিউনিকেট তুমি মানুষের সঙ্গে করছো, সোশ্যাল কমিউনিকেশন করছো বা কালচারাল কমিউনিকেশন করছো, তার মাধ্যমে আমাদের সোসাইটি অনেক বেশি পরিমাণে ডেভেলপড হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সোসাইটি ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ বা মাধ্যম। এটুখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্যার লাস্ট লাইনের আরেকবার মিনিংটা বলুন তো। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সোশ্যাল এবং কালচারাল ডেভেলপমেন্ট করে থাকি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সামাজিক এবং সাংস্কৃতিক উন্নতি ঘটিয়ে থাকি। অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক উন্নতি ঘটে। কিরকম ভাবে ঘটে? যেমন ধরো আমাদের বিভিন্ন কালচারের মানুষ আছে, তা আমাদের গণতান্ত্রিক দেশ, সেই কালচারের কি কি অসুবিধা আছে, তাহলে সেটা বলার জন্য নিশ্চয়ই প্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাই। তার মানে সেটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে তার অসুবিধা সুবিধা ইত্যাদি বলে থাকে বা সেইটাকে উন্নতি করার চেষ্টা করে থাকে। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুব পাওয়ারফুল মাধ্যম যে কোনো কান্ট্রির বা যে কোনো সমাজের তাদের উন্নতি ঘটানোর জন্য। নেক্সট আসছে বলছে ক্যারেক্টারিস্টিক অফ আ ল্যাঙ্গুয়েজ। এবার আসবো একটা ল্যাঙ্গুয়েজের কি কি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কি সেটা আমরা জেনে গেছি, বা ল্যাঙ্গুয়েজের কি কি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, ল্যাঙ্গুয়েজ ইজ এ ভার্চুয়াল পার্ট অফ এস্টাবলিশিং হিউম্যান রিলেশনস। একটা মানুষের সঙ্গে অন্য মানুষের যে সম্পর্ক তৈরি হয়, সেটা সর্বদাই তৈরি হয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা কথার মাধ্যমে। এটা মনে রাখতে হবে, কথা হচ্ছে গিয়ে পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী অস্ত্র। কোথাও একটা যুদ্ধ লেগে গেছে, তুমি হয়তো গিয়ে সেখানে দুটো কথা বললে, দেখবে যুদ্ধ থেমে যেতে পারে। কোথাও হয়তো সমাজকে উদ্বুদ্ধ করতে হবে, কেউ হয়তো একটা বক্তৃতা দিল, সেই বক্তৃতা দ্বারা কয়েক হাজার কয়েক লাখ মানুষ দাঁড়িয়ে পড়লো, প্রতিবাদ করলো। তোমরা নিশ্চয়ই জানো যে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে যে বক্তৃতা, সেটা বিশ্ববিখ্যাত। তার কারণ সেটাও তো ল্যাঙ্গুয়েজ। তার মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা পাওয়ারফুল মাধ্যম যেটার মাধ্যমে মানুষ সম্পর্ক তৈরি করতে পারে এবং খুব খুব শক্তিশালী একটা মাধ্যম হিসেবে এটা কাজ করতে পারে। অনেক মোটিভেশনাল চ্যানেল দেখো বা অনেক মোটিভেটারদের দেখো, তারা শুধু কথা বলে, কিন্তু তাতেও লাখ লাখ হাজার হাজার লোক কিন্তু বসে মন্ত্রমুগ্ধ হয়ে সেটাকে শোনে বা দেখে। এটার কারণ হচ্ছে কারণ এর মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, একটা অসম্ভব বড় শক্তি আছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার ক্ষেত্রে, সুন্দরভাবে কথা বলার ক্ষেত্রে। It is the social act and language exist in society is means of nourishing and developing cultural and establishing human relation. তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ কি করছে? আমাদের মানুষদের মধ্যে সম্পর্ককে স্টাবলিশ করছে বা তৈরি করছে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বল। ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিম্বল। কেন? এই যে আমরা এখানে ABCDELYZ যা দেখতে পাচ্ছি, এগুলো সবকটাই সিম্বল। তোমাকে ছোটবেলায় শেখানো হয়েছে যে এটা হচ্ছে A, এটা হচ্ছে B। যদি এটা না শেখানো হতো তাহলে তুমি বুঝতে পারতে না এটা। তাহলে এগুলো প্রত্যেকটা একটা সিম্বল, এগুলো সিম্বল আকারেই আমরা ব্যবহার করে থাকি। তাহলে ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ ভেরিয়াস সিম্বলস দ্যাট আর এমপ্লয়েড টু ডিনোট সাম অবজেক্টস অ্যান্ড অকারেন্স অর মিনিং। এগুলো হচ্ছে এক একটা সিম্বল, যেগুলো বিভিন্ন মানে যুক্ত সিম্বল, যার মাধ্যমে আমরা বিভিন্ন মানেকে উদ্ঘাটন করতে পারি। এখানে ধরো পড়ছি LNGUAG, এই যে এটা মানে ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা উদ্ঘাটন করতে পারছি কারণ আমরা এই সিম্বল গুলোকে চিনি বা জানি তাই। কিন্তু তোমাকে যদি আমি হিব্রু ভাষায় কিছু লিখে দিই বা চাইনিজ ভাষায় লিখে দিই,
তুমি দেখতে পাবে কিছু কিন্তু পড়তে পারবে না, কারণ সেই ল্যাঙ্গুয়েজের সিম্বল সম্পর্কে তোমার আইডিয়া নেই, সেই কারণেই নেই। কিন্তু যদি সিম্বল সম্পর্কে আইডিয়া থাকে তুমিও সেই ল্যাঙ্গুয়েজ পড়ে ফেলতে পারবে। ল্যাঙ্গুয়েজ এটা সিস্টেমেটিক কেন? অলদো ল্যাঙ্গুয়েজ সিম্বলস ইট ইজ এ সিস্টেমেটিক। কেন সিস্টেমেটিক? এখন আমি যদি এখানে লিখি আই ইট রাইস, তাহলে এটা হচ্ছে আমি ভাত খাই, এটা একটা সিস্টেম। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে বসেছে। যদি কোনো উর্দু লেখা হয় সেটা উল্টো দিক থেকে লেখা হতে পারে, তাহলে এটাও একটা সিস্টেম। কিন্তু যদি তুমি উল্টো পাল্টা ভাবে লিখে দাও ইট আই রাইস যা ইচ্ছা, এটা কোনো ল্যাঙ্গুয়েজ আকারে বা মনের ভাব প্রকাশ করবে না। তাই যেহেতু প্রকাশ করবে না, তাই এটাকে আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরছি না। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সর্বদা একটা গ্রামাটিক্যাল সিস্টেম, যে সিস্টেম তারা মেনে চলে, এবং একটা ফোনোলজিক্যাল সিস্টেম মানে সাউন্ডের একটা সিস্টেম যেটা সর্বদাই সেটা মেনে চলে। আর পরের পয়েন্ট বলছে ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ এন্ড ক্রিয়েটিভ। খুব ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ কি সবসময় প্রোডাক্টিভ। আমরা ল্যাঙ্গুয়েজকে আমরা প্রোডাক্টিভ স্কিল হিসেবে ট্রিট করি, এটা পরবর্তীকালে অন্য ক্লাসে পড়বো। কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি একটা উৎপাদনকারী একটা স্কিল, আমাদের দক্ষতা। আমরা যত ভালো কথা বলতে পারবে বা যত ভালো প্রেজেন্টেশন করতে পারবে, তার মানে তার ওই ল্যাঙ্গুয়েজের স্কিলটা সব থেকে ভালো আছে, প্রোডাক্টিভ স্কিল সব থেকে ভালো। তাই ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি সবসময় একটা প্রোডাক্টিভ এন্ড ক্রিয়েটিভ স্কিল। The structural elements of human language can be combined to produce new utterance never heard before according to the needs of society. অর্থাৎ the structural element of human language can be combined to produce new utterance. অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে আমাদের নতুন নতুন কিছু চিন্তা ভাবনা, যেটাকে আমরা নিজেরা তৈরি করি নিজেদের হিউম্যান ব্রেনে, এবং সেটাকে অন্যদের কাছে প্রেজেন্ট করি। তাহলে এটা হচ্ছে একটা সবসময় প্রোডাক্টিভ স্কিল। তাহলে যদি প্রশ্ন আসে যে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ সবসময় একটা প্রোডাক্টিভ স্কিল হিসেবে কাজ করে। এটুকুনের স্যার মধ্যে কোনো আটারেন্স প্রশ্ন? মানে আটারেন্স মানে এটা উচ্চারণ করা, উচ্চারণ করা। আর কারো কোনো প্রশ্ন? ল্যাঙ্গুয়েজকে আমরা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি? ক্রিয়েটিভ অবশ্যই, তুমি যে সুন্দরভাবে কথা বলতে পারো বা একটা কথাকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারো, তাহলে এটাই তো একটা ক্রিয়েটিভিটি। তুমি কথা বলছো, তোমার কথা শ্রুতিমধুর নাও হতে পারে, তুমি রুডলি বলতে পারো, অন্য কেউ খুব সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করতে পারে, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে একই কথা, তাহলে এটা ক্রিয়েটিভিটি নয় কি? যারা সংবাদ পাঠ করে ডিডি বাংলায় দেখতে পাবে যে সমস্ত মেয়েরা, তারা দেখবে খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাহলে এটা একটা ক্রিয়েটিভিটি। তোমাকে সেখানে বসালে কাজ চলবে না, সে ওইটা শিখেছে তার জন্য সে সেটা পারদর্শী। স্যার লাস্টের পয়েন্টটা আরেকবার বলবেন, প্রোডাক্টিভ আর ক্রিয়েটিভটা? প্রোডাক্টিভ ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ সবসময় একটা সৃজনশীল, যেখানে নতুন নতুন কিছু ক্রিয়েট করা যায়। আর প্রোডাক্টিভ মানে তো উৎপাদনকারী, মানে তুমি নিজেই ল্যাঙ্গুয়েজকে তৈরি করছো। তুমি আমার সাথে যে কথা বলছো, তুমি কি কোথাও লিখে রেখেছো তারপরে বলছো? না, তোমার মস্তিষ্কে যা আসছে তুমি বলছো, তার মানে তুমি প্রডিউস করছো। তার জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি প্রোডাক্টিভ। এবার আসবো এম অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ভাষা পঠনের লক্ষ্যটা কি, কেন আমরা ক্লাসরুমে ভাষা কেন পড়াই, এটা হচ্ছে কি এটার প্রশ্ন। নাম্বার ওয়ান বলেছে এবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ড। ক্লাসরুমে বোঝানোর জন্য এবং বোঝা এবং পড়ার জন্য আমরা অবশ্যই কি ব্যবহার করব? আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়াবো। এবিলিটি টু প্রেজেন্ট অর রাইট, যে কোনো কিছু প্রেজেন্ট করা অথবা লেখার জন্য ল্যাঙ্গুয়েজ দরকার। এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এন্ড সায়েন্টিফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, আমাদের যে কোনো বিষয় বোঝার জন্য ল্যাঙ্গুয়েজের খুব দরকার, প্রয়োজন আছে। আর ডেভেলপমেন্ট অফ ক্রিয়েটিভ স্কিল, একটু আগে বললাম যে কোনো ক্রিয়েটিভিটির জন্য ল্যাঙ্গুয়েজের দরকার। আর ডেভেলপমেন্ট অফ লার্নার্স সেন্সিটিভ টুয়ার্ডস ন্যাশনাল ইস্যু, কালচার এন্ড হেরিটেজ এন্ড কন্টেম্পোরারি লাইফ, আমাদের যে জীবন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যা যা রিলেশনশিপ, এগুলো সবকটা বোঝার জন্য বা নিজেদের যে বক্তব্য সেটাকে প্রকাশ করার জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। অর্থাৎ এখানে বলতে চাইছে, ধরো তুমি আমাদের দেশের হয়ে কোন একটা দেশে গিয়ে একটা বক্তৃতা দেবে, ধরো আমাদের দেশের কালচারাল হেরিটেজ সবকিছু নিয়ে, তাহলে তোমার যদি ল্যাঙ্গুয়েজের উপরে খুব ভালো দক্ষতা না থাকে, তাহলে তো তুমি সেই বক্তৃতা দিতে পারবে না। তার মানে এই ল্যাঙ্গুয়েজ একটা রিপ্রেজেন্ট করছে সারা বিশ্বের কাছে আমাদের দেশকে। তাহলে এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবশ্যই একটা ক্রিয়েটিভ এন্ড সেন্সিটিভ টুয়ার্ডস ন্যাশনাল ইস্যু অর কালচারাল হেরিটেজ। এগুলো এম। এবার আমরা পরের পয়েন্টে যাব, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিং পড়ার ক্ষেত্রে আমরা কি কি থিওরি ব্যবহার করে থাকি বা প্রিন্সিপাল ব্যবহার করে থাকি, বা এর কি কি প্রিন্সিপাল রয়েছে। এখানে কতগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, পয়েন্টগুলোকে খুব ভালো করে মনে রাখলেই কিন্তু হবে। যেগুলো বোল্ড করে দেওয়া আছে সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। বলেছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, দেখো বলেছে থিওরি অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। এখানে মানে
তুমি কোনো ছাত্রকে ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছ, ভাষা পড়াচ্ছ, তুমি ক্লাসে গিয়ে পড়ালেই তো আর সেই ছাত্র গ্রহণ করবে না তোমার পড়া। তাহলে ওর মধ্যে সাইকোলজিক্যাল কি কি পরিবর্তন ঘটালে তোমার এই পড়াটা তারা খুব ভালো করে গ্রহণ করবে, এটাই হচ্ছে কি আমাদের এই অংশটার মানে এই পয়েন্টগুলোর মূল উদ্দেশ্য। তার মধ্যে সর্বপ্রথম যেটা আসছে বলছে যে থিওরি অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। অর্থাৎ তুমি যে ল্যাঙ্গুয়েজটা পড়াচ্ছ, যে ভাষাটা পড়াচ্ছ, তোমাকে সর্বদাই ছাত্রছাত্রীদের মোটিভেট করতে হবে এবং তাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করতে হবে সেই বিষয়টা পড়ার ক্ষেত্রে। অর্থাৎ ধরো তুমি ইংলিশ পড়াচ্ছ, তাহলে ছাত্রছাত্রীদের সেই বিষয়টা সম্পর্কে ইন্টারেস্ট যদি গ্রো না হয় বা ইন্টারেস্ট যদি তারা না পায়, তাহলে কিন্তু তারা পড়তে চাইবে না। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মোটিভেশন করা এবং ইন্টারেস্ট গ্রো করা। তাহলে মোটিভেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, particularly in learning second language. English resource and textbook should be selected according to the interest and aptitude of student. The teacher can arouse people interest in a number of ways and language learning can be made increasingly interesting. অর্থাৎ যে বইপত্রগুলো আমরা সিলেক্ট করব বা যে টেক্সট গুলো আমরা পড়াবো, এগুলো প্রত্যেকটাই যখন আমরা সিলেক্ট করবো স্টুডেন্টদের পড়ানোর জন্য, তখন অবশ্যই স্টুডেন্টদের মোটিভেশন এবং ইন্টারেস্টের উপরে নজর রেখে আমরা বানাবো। তার জন্য বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি ধরনের শিক্ষা ব্যবস্থা? রুশোর মত অনুসারে কি ধরনের শিক্ষা ব্যবস্থা? চাইল্ড সেন্ট্রিক। হ্যাঁ, শিশু মনস্তত্ব অনুসারে, মানে চাইল্ড সেন্ট্রিক। কেন? তার কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের তাদের যে মোটিভেশন সেই অনুসারেই তো আমরা বইগুলো বানাবো। তার মানে তাদের মোটিভেশন, তাদের ইন্টারেস্ট জেনে নিয়ে বানাচ্ছি। তার জন্য চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বর্তমানে বলা হয়েছে। থিওরি অফ ইমিটেশন মানে নকল করা। আমরা মূলত যে কোনো ভাষা শিখি অন্যকে কপি করে। এই যে আমি আজকে পড়াচ্ছি, আমার পড়ানোর কায়দাটা অনেকে কপি করে ভবিষ্যতে যখন টিচার হবে তখন অন্যদের পড়াতে পারো, যদি আমার টিচিংটা তোমাদের ভালো লেগে থাকে তবেই, বা ইমপ্রেশন যদি তোমার মনের মধ্যে হয় তবেই। তাহলে এই জাতীয় ইমিটেশন মানে নকল করেই আমরা মূলত শিখি। বা তুমি যত বইপত্র পড়ো সেখান থেকে তুমি কিছুটা নকল করো, নকল করেই তুমি তোমার মধ্যে সেই ছাপটা বসে যায় এবং তুমি তার মধ্যে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে তুমি আস্তে আস্তে সেই ভাষাটা বা সেই অংশগুলো শিখে যাও। তার মানে ইমিটেশন হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ। এই থিওরি অফ ইমিটেশনকে আমরা মাথায় রাখবো যখন আমরা ল্যাঙ্গুয়েজ পড়াবো। থিওরি অফ হ্যাবিট ফরমেশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকর্ডিং টু দ্য পালমার একজন সাইকোলজিস্ট ছিল, is essential to habit formation process during which acquire new habits and teacher can make language pattern as a habit through the intensive pattern and practice in the variety of situation. এটার মানে হলো আমরা যে ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি, ধরো কাউকে ইংলিশ পড়াচ্ছি, তার মধ্যে যদি হ্যাবিট ফরমেশন না করতে পারি, যে নতুন নতুন কিছু ইংলিশের ওয়ার্ড শেখা, নতুন ভাবে ইংলিশ গুলোকে শেখা, নতুন ভাবে প্রেজেন্ট করা, স্পিচ দেওয়া, বক্তৃতা দেওয়া, এগুলো যদি হ্যাবিট আমরা না গ্রহণ করাতে পারি, তাহলে কখনোই আমরা ছাত্রছাত্রীদের শেখাতে পারবো না। তাহলে এর জন্য কি কি দরকার? লিসনিং, রিডিং, রাইটিং, এই সবকটারই হ্যাবিট তোমাকে স্টুডেন্টের মধ্যে গ্রহণ করাতে হবে, মানে হ্যাবিট তাদের মধ্যে ফরমেশন করাতে হবে। তার মানে থিওরি অফ হ্যাবিট ফরমেশন ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে আমাদের কিন্তু খুব দরকার, অর্থাৎ হ্যাবিটটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে থিওরি অফ এক্সারসাইজ, অর্থাৎ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, মানে অনুশীলনী করা। তুমি শুধু পড়িয়েই গেলে, কিছু প্র্যাকটিস করালে না, এটা দিয়ে হয় না কখনো। সবসময় তুমি যতটুকু পড়াবে সেটা থেকে প্র্যাকটিস করাবে, অনুশীলনী দেবে। এই থিওরিটাও তোমাকে কাজে লাগাতে হবে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে, শুধুমাত্র পড়ালেই চলবে না। থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এটা একটু মনে রাখতে হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে আলাদা। আমি যদি এক্সপেক্ট করি যে প্রত্যেকেই আমি যা শেখাচ্ছি সেখানে 100তে 100 পাবে, বা প্রত্যেকেই যা শেখাচ্ছে 100% শিখে যাবে, এটা অত্যন্ত ভুল একটা থিওরি। আমাকে মনে রাখতে হবে যে আমি যতটা শেখাবো তার মধ্যে কেউ হয়তো 90% নিতে পারে, কেউ 10% নিতে পারে, কেউ 50% নিতে পারে। এটা হচ্ছে তার ব্যক্তিগত বৈষম্যের জন্য এটা সম্ভব, এটা হচ্ছে। তার কারণ তার যতটা নেওয়ার ক্যাপাসিটি রয়েছে সেই অনুসারেই সে এই পড়াটা নেবে, এবং আমাকে সেটা মেনে নিতে হবে যে আমি কখনো 100% ইনপুট ছাত্রছাত্রীদের কাছ থেকে পাচ্ছি না। তার কারণ এখানে ব্যক্তি বৈষম্যতা রয়েছে। আবার তাদের ইন্টারেস্টেরও বৈষম্যতা রয়েছে। কেউ হয়তো ল্যাঙ্গুয়েজের প্রতি কম ইন্টারেস্টেড, বাট অঙ্ক ভালো পারে। তাহলে সেই কারণগুলো, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এর মধ্যে। সেই ফ্যাক্টর গুলোর জন্য আমাদের এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথাও মনে রাখতে হবে পড়ানোর ক্ষেত্রে। থিওরি অফ ইউজিং মাদার টাং, আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা প্রাইমারি সেকশনের ক্ষেত্রে সবসময় মাতৃভাষার সহযোগিতায় দ্বিতীয় ভাষাটা শেখানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা এখন শেখাচ্ছি
ইংলিশ, কিন্তু আমরা সহযোগিতা নেব কি মাতৃভাষা মানে বাংলা সহযোগিতা নেব। তাহলে মাদার টাং শুড বি স্প্রিংলি এন্ড জুডিশিয়ালি ইউজড ইন দ্য টিচিং ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখার ক্ষেত্রে আমরা অবশ্যই মাদার টাংকে ইউজ করব। অফকোর্স and at early stage some explanation will have to be given in the people mother tongue, but at least stage input for the targeted language in a simple graded manner can be help in minimize the influence of mother tongue. Minimize the influence of mother tongue. আমরা প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার সহযোগিতাতেই তাদের ইংলিশ শেখানোর চেষ্টা করব বা শেখাবো, এবং একটা সময়ের পর ইন গ্রেডেড ম্যানার আস্তে আস্তে আমরা মাতৃভাষার যে হেল্প সেটাকে বন্ধ করতে থাকবো। অর্থাৎ যদি তুমি সবসময় মাতৃভাষার সহযোগিতা শেখাও তাহলে সে কখনো শিখতে পারবে না। তাই আমরা প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার সহযোগিতাতেই তাকে ইংলিশ শেখানোর চেষ্টা করব। অর্থাৎ যেটা তাকে ইংলিশে পড়াচ্ছি সেটা বাংলাতেও বলে দেবো, বা বাংলাতে প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করব, কিন্তু আস্তে আস্তে সেটা কমাতে থাকবো একটা স্টেজের পর, যখন সে শিখে যাবে তখন। তার মানে মাতৃভাষার সহযোগিতায় আমি তাকে ইংলিশ ভাষা শেখাবো। আমি ঠিক যত অব্দি পড়ালাম, যতগুলো পয়েন্ট পড়ালাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে করো। আদৌ আছো ক্লাসে? কথা বলো একটু। স্যার হ্যাঁ স্যার। বলছিলাম হ্যাঁ, আছি। হ্যাঁ স্যার, ফোনে- স্যার আছি। ফোনোলজিক্যাল যেটা আপনি প্রথমে পড়ালেন, ফোনোলজিক্যাল এন্ড গ্রামার একদম প্রথমে, হুম। সেটা কি হুম। আমাদের মানে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বাচন ভঙ্গিটাতে বলছে তো ওটা ফোনোলজিক্যাল? না, ফোনোলজি বলছে শব্দ, সাউন্ড। ফোনোলজি ইজ রিলেটেড টু সাউন্ড, এটাও বহুবার এই প্রশ্ন আসে টেট। আচ্ছা শব্দের স্যার, কথা থিওরি বলেছে। এক মিনিট, থিওরি অফ আর- হ্যাবিট একটু করানো না? স্যার ফোনোলজি তাহলে হচ্ছে গিয়ে শব্দ। আর আর ফোনিমসটা স্যার? এখানে ফোনিমস কিন্তু পড়াইনি, ওটা যখন পড়াবো তখন উত্তর দেব। ফোনিমস হচ্ছে গিয়ে ফোনোলজি মানে শব্দের ক্ষুদ্রতম অংশ, এটা পরবর্তীকালে পড়াবো। স্যার সব থিওরি সময় অফ যতটুকু পড়ানো হবে সেইটা হ্যাবিট থেকে প্রশ্ন করবে, তার টিচারের পক্ষে সুবিধা হবে বোঝাতে। স্যার আমাদের ওই মানে একটু মাথার মধ্যে এলো, তার জন্য জিজ্ঞেস করলাম স্যার। অসুবিধা নেই, সেটা করতেই পারো, বাট সবসময় চেষ্টা করবে টপিক থেকে বেশি প্রশ্ন করতে, তাহলে তুমি সব থেকে ভালো বুঝতে পারবে। এবার বলো দেবরূপা। স্যার একবার তৃতীয় তৃতীয় নাম্বারে যেটা ছিল সেটা ওই থিওরি অফ হ্যাবিট। হ্যাবিট ফরমেশন, হুম। এটা তোমার প্রশ্ন নয়, এটা প্রশ্ন কি তোমার? প্রশ্নটা বলো। আমি বলবো ওইটা আরেকবার বলবেন, ওইটা আরেকবার বলবেন। আরেকবার বলবো ওটা না, তোমাকে আরেকবার ওই সময় বুঝে নিতে হবে ভালো করে। আমি বলে দিচ্ছি, বাট ওই সময় বুঝে নিতে হবে। হ্যাবিট মানে কি? হ্যাবিট হচ্ছে কি অভ্যাস। ছাত্রছাত্রীদের অভ্যাস গঠন করতে হবে প্রতিদিন পড়াশোনা করার। অর্থাৎ তুমি যে ইংলিশটা পড়াচ্ছ সেটা প্রতিদিন যাতে সে নিজের থেকেই পড়তে বসে, সেই হ্যাবিট ফরমেশন তোমাকে করতে হবে, ঠিক আছে? আর কার কোন প্রশ্ন? দেবরূপা খুব মন দিয়ে পড়া শুনবে, ঠিক আছে, এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন করবে, যেখানে যেটুকু তোমার দরকার সেটুকু। এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা, ক্লাস 2-3 পড়া নয়, তো সেই জন্য একদম যেটা তোমার জানতেই হবে সেই প্রশ্নই করে নেবে, যাতে টিচারের পক্ষে সুবিধা হয় তোমাকে গাইড করতে। আর কার কোন প্রশ্ন? স্যার ড্রিলিংটা যেটা, ওটা ড্রিলিং মানে অনুশীলনী মানে প্র্যাকটিস তুমি যেটা পড়িয়েছো সেই সম্পর্কে তুমি অনুশীলনী দিলে এবং প্র্যাকটিস সেট দিলে যাতে সে করে ফেলতে পারে। কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করলেই সে আরো বেশি ভালোভাবে শিখতে পারবে। ওই এক্সারসাইজের মতো। হ্যাঁ, ও একদমই তাই। দেখবে তোমরা তো প্রাইমারি টিচার হতে যাচ্ছ, প্রাইমারিতে দেখবে ইংলিশের কথা বলি, ইংলিশে কটা বই আছে জানো? ধরো ক্লাস 4-এ কটা বই জানো? কে বলতে পারবে? দুটো বই, দুটো। ক্লাস 4-এ 4খানা বই ইংলিশের। একটা হচ্ছে গিয়ে মোটা বই, যেটাকে আমরা টেক্সট বুক বলি, বাটারফ্লাই। তার সঙ্গে 3খানা আছে উইংস, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। উইংস মানে হচ্ছে অনুশীলনীর বই, মানে এই যে প্র্যাকটিস এন্ড ড্রিল যেটাকে বলছি। অর্থাৎ আমরা টেক্সটে যা পড়েছি তার থেকে অনেক কঠিন কঠিন প্র্যাকটিস এখানে রয়েছে, গ্রামার রয়েছে, প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি আছে। তার মানে দেখো এখানে ড্রিলিংও করা হচ্ছে এবং তার সঙ্গে প্র্যাকটিসও করা হচ্ছে। তো খুব ইম্পর্টেন্ট। এবং প্রাইমারির ক্ষেত্রে ইংলিশটা কিন্তু বর্তমানে যে সিলেবাস আছে বিশাল কঠিন, অন্য সাবজেক্টের থেকে মানে অনেকটাই কঠিন। অন্য সাবজেক্টে 4টে বই, কোনো সাবজেক্টেরই নেই, একমাত্র ইংলিশেরই 4খানা বই আছে, এবং তার মধ্যে 3টেই প্র্যাকটিস বুক আর একটা হচ্ছে গিয়ে পড়ার বই, এবং সেটাও যথেষ্ট মোটা বই, মানে সরু বই নয়।
বরঞ্চ এর থেকে ক্লাস 10 মানে মাধ্যমিকের যে বই, সেখানে মাত্র 8খানা গল্প কবিতা আছে, 4টে পোয়েম, 4টে প্রোজ, যেটা পড়ে ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেয়। সেখানে আছে 8খানা, আর ওদের বইতে আছে 4টে বই এবং প্রচুর পরিমাণে গল্প এবং প্রচুর পরিমাণে রাইমস ওখানে রয়েছে। তো যাই হোক, তোমরা ভবিষ্যতে পড়াবে সেই জন্য আগে থেকে বলে দিলাম। স্যার আমার একটা নেক্সট প্রশ্ন ছিল। বলো। স্যার বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স একটা আছে। হ্যাঁ স্যার, ওইখানে বললেন যে যেমন আমি পড়াচ্ছি ল্যাঙ্গুয়েজটা, কিন্তু এক একজন এক এক মানে না, তাদের গ্রহণ ক্ষমতা আলাদা, সেই হিসাবে তারা শিখবে। তাহলে তাদেরকে যারা অল্প শিখতে পারছে, মানে যারা 90% শিখে নিচ্ছে ঠিক আছে, 50% যারা শিখছে তাদেরকে কি আবার আমাকে আলাদা করে শেখাতে হবে? মানে তাদেরকে কি সেটা আবার না, তার 50% মানে একটা গড় শিক্ষা এখান থেকে আমরা পাবো, সেটা নির্ভর করবে নির্ভর করবে সেটা ফরমেটিভ যে ইভলিউশন আমরা করব, পরীক্ষা নেব, সেখানে আমরা সেটা নির্ণয় করব। তুমি তো কিছুটা কোর্স পড়িয়ে মানে 3 মাস পড়ানোর পর তো পরীক্ষা হবে, ফরমেটিভ ইভলিউশন হবে। তো ফরমেটিভ ইভলিউশনে যদি দেখতে পাও যে কোনো স্টুডেন্ট 2 পেয়েছে 25-এর মধ্যে বা 30-এর মধ্যে ধরে নাও, তাহলে এরকম 2 বা 3 বা 10-এর মধ্যে যারা পাবে তাদেরকে তোমাদের রেমিডিয়াল টিচিং দিয়ে ক্লাসের সমকক্ষ করে গড়ে তুলতে হবে, সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব। কিন্তু আমি ক্লাসের মধ্যেই পড়িয়ে তো আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে কে 90% বুঝেছে, কে 10% বুঝেছে, এটা আমি বুঝতে পারছি না। এটা আমি কিছু প্রশ্ন ধরছি এবং কিছু অনুশীলনী করতে দিচ্ছি, সেখান থেকে একটা বেস্ট আউটপুট বের করার চেষ্টা করছি। কিন্তু এখানে আমাদের বলছে থিওরি মানে অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে মনে রাখতে বলেছে, যে যখন তুমি কিছু পড়ানোর পরে যখন আউটপুট তাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করছো যে তারা কি শিখেছে, তোমাকে মনে রাখতে হবে যে তুমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে 100% আউটপুট পাবে না। এটার কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে, সেই কারণে এটা তোমাকে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা মনে রাখতে বলেছে। কিন্তু তুমি যে প্রশ্নটা আমাকে করেছো সেটা হচ্ছে মেথড, সেক্ষেত্রে আমরা পড়াবো, তারপরে ফরমেটিভ ইভ্যালুয়েশন নেব, তারপরে সেখানে রেমিডিয়াল টিচিং দেব, ইত্যাদি ইত্যাদি। সেগুলো পরবর্তীকালে অন্য অধ্যায়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ওকে স্যার। আমাদের পরের যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে গিয়ে কোরিলেটিভ উইথ লাইফ। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যখনই কোনো কিছু পড়াবে স্টুডেন্টদের, তুমি যদি তার জীবনের সঙ্গে জড়িত কোনো এক্সাম্পল দিতে পারো, তাহলে দেখবে সেটা অনেক দিন বাচ্চাদের কেন সবারই মনে থাকে, এটাই নিয়ম। তাহলে তুমি কোরিলেটিভ উইথ লাইফ এরকম কোনো এক্সাম্পল, এরকম কোনো সিচুয়েশনের সঙ্গে তুমি তাদেরকে বর্ণনা দেবে বা তাদেরকে বোঝাবে, তাহলে তারা কখনোই ভুলবে না। তাহলে ইংলিশ শুড বি প্র্যাকটিসড ইন এভরিডে সিচুয়েশন উইথ হুইচ চিলড্রেন ক্যান ইজিলি আইডেন্টিফাইড। প্রত্যেক দিনের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত শব্দ, যে সমস্ত ক্রিয়াকলাপ, সেগুলো দিয়ে যদি তাদেরকে তুমি বোঝাতে পারো, তাহলে স্টুডেন্টরা সব থেকে ভালো সারা জীবন মনে রাখবে, বা তোমরাও তাই করবে, এটাই নিয়ম। থিওরি অফ ওরাল অ্যাপ্রোচ মানে মৌখিক ভাবে বলা, অর্থাৎ স্পিচ মোটিভেটস দ্য লার্নার্স টু লার্ন। স্পিচ মাস্ট প্রিসিড reading and writing, and introduced to the lesson should begin with the orally, as learning to speak and language is always the shortest way of language to read and write. সবসময় তোমাকে মৌখিক ভাবে তাদেরকে নির্দেশ দিতে হবে এবং পড়াতে হবে, যাতে তারা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালোভাবে বোঝে এবং তাদের যে শিক্ষাটা সেটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তাদের দ্বারা। এবং লাস্ট আমাদের পয়েন্ট বলে থিওরি অফ সিলেকশন অ্যান্ড গ্রেডেশন, মানে আইটেমস অফ লার্নিং শুড বি প্রেজেন্টেড অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ ইজ। আমাদের সবসময় সহজ থেকে কঠিনের দিকে তাদেরকে শিক্ষা দিতে হবে, এটা আমরা পরবর্তীকালে পড়বো। ইট ইজ শুড নট বি রিজিড গ্রেডিং, and there should be structured and vocabulary grading, and essential vocabulary and basic structure of language should be taught. সর্বপ্রথম আমাদের তাদের বেসিক যে ভোকাবুলারি গুলো আছে, শব্দ ভান্ডার, এবং বেসিক যে ল্যাঙ্গুয়েজের স্কিল, বেসিক যে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার আছে, মানে ভাষার শেখার বা কোনো শব্দর কোনো সেন্টেন্স গঠন করার যে নিয়ম আছে, এগুলো সবসময় সর্বদা আগে শেখাতে হবে। অর্থাৎ বেসিক বিষয়গুলোকে আগে শিখে আমরা তারপরে কঠিন বা জটিল বিষয়গুলোকে পরবর্তীকালে শেখাবো। এটা আমরা একটু পরেই, এই যে ম্যাক্সিম অফ টিচিং বলে একটি পয়েন্ট আছে, এখানে আমরা পড়বো, একটু পরেই পড়বো, এগুলো সবকটা পয়েন্টই পড়বো। ঠিক আছে, প্রত্যেকে পড়া কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো? না স্যার। স্যার খুব ভালো লাগছে ক্লাস স্যার। বেশ, ঠিক আছে, একটু বুঝে নিতে হবে। আমি বারবার বলি যে বারবারই বলবো যে
পেডাগজি সবসময় বুঝে নেবে, এখানে কোনো মুখস্থ বিদ্যার কিছু নেই। মুখস্থ যদি করতে গেছো তাহলে তুমি নিজেই বিপদে পড়বে, এখানে মুখস্থ বিদ্যার কিছু নেই। তোমাকে সবসময় খুব খুব ভালো করে এখানে বুঝতে হবে, ঠিক আছে? এবং যদি তুমি বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে বোঝো তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পারবে, কারণ এখানে হ্যাঁ স্যার, এটাই বলতে চাইছিলাম আমি যে জানি বেসিক না, গুলো একটু তাড়াতাড়ি। আমি শুধু বেসিকটাই বোঝাতে পারবো। ত্রিবাঙ্কু মন্ডল কিছু বলছো? হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম যে পেডাগজির বেসিক জিনিসগুলো একটু তাড়াতাড়ি কিভাবে ধরা যায় সেগুলো একটু বলবেন, তাহলে এই যে আমি তাড়াতাড়ি আরম্ভ পড়ালাম, করা এটা নোটটা পেয়ে যাবে, অন্তত 10 বার এটাকে রিডিং পড়বে। তারপরে যে যে ওয়ার্ড গুলো তুমি পারো না সেটা একটু ডিকশনারি ঘাটবে, শব্দগুলো এখানে অনেক কিছু বাংলাতে লেখা আছে, তো সেখান থেকে বেসিক বিষয়টা তোমাকে বারবার পড়ে বুঝে নিতে হবে, এবং বুঝে নিলে তারপরে প্রশ্ন উত্তরগুলো নিজে থেকে করতে হবে। এই হচ্ছে প্রথম বেসিক তোমার কাজ, এটা করো। তার পরবর্তীকালে তো আমরা অনেক প্র্যাকটিস সেট করাবো, অনেক কিছু করাবো, আস্তে আস্তে এগুলো সব করে তোমরা রপ্ত করে ফেলতে পারবে বলে আমার মনে হয়। প্রথম কাজ হচ্ছে কি, ঠিক যেরকম ভাবে আমি বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি তোমাকেও ঠিক সেরকম ভাবে বুঝে বুঝে এই বিষয়গুলোকে শিখে নিতে হবে। ঠিক আছে। নেক্সট, স্যার, সিলেকশন এন্ড গ্রেডেশনটা আরেকবার বলুন। আরেকবার বলো। ওই থিওরি অফ সিলেকশন, সিলেকশন মানে হচ্ছে কি, কাউকে গ্রেড তো জানোই যে আমরা কি করি, একটা নির্দিষ্ট গ্রেড প্রদান করি। যেমন ধরো যারা 90 থেকে 100 পায়, কি করি আমরা, A+ গ্রেড দিই। এটা হচ্ছে গ্রেডেশন, অর্থাৎ দলগতভাবে ঠিক করা যে আমি কোন কোন বিষয়গুলো থেকে শেখাবো বা কোন কোন বিষয়গুলো আমি এদের কাছ থেকে পেতে পারি। আর সিলেকশন হচ্ছে সিলেক্ট করতে হবে যে কোন কোন টেক্সট গুলোকে আমি সহজ থেকে কঠিনের দিকে শেখাবো এদেরকে, এটা টিচার হিসেবে তোমাকে সিলেকশন করে নিতে হবে। অর্থাৎ তুমি এখানে মনে রাখো যে সবসময় আমরা একটা গ্রেডেশন এবং সিলেকশনের মাধ্যমে স্টুডেন্টকে পড়াই বা শেখাবো বা শেখানোর চেষ্টা করবো। এবার আমরা পরের যে এখন পয়েন্ট গুলো পড়বো সেখানে এই বিষয়টা আর খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো কি বলেছে, বলছে ম্যাক্সিম ইউজড হোয়াইল টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এক ইংলিশ পড়ানোর ক্ষেত্রে আমরা কি কি নীতি, ম্যাক্সিম মানেও নীতি, আমরা ফলো করব। ঠিক আছে, শুধু ইংলিশ নয়, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে আমরা এই নীতিগুলোকে ফলো করতে পারি। কি কি? 1 নম্বর বলতে প্রসেস ফ্রম নোন টু আননোন, আমরা সব সময় জানা থেকে অজানার দিকে ছাত্রছাত্রীদেরকে শেখাবো। অর্থাৎ যেগুলো সে জানে তারপরের বেশ কিছু অজানা বিষয় আমরা শুরু করব। যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই, ধরো ক্লাস 4-এ একটা কবিতা আছে, সবার আমি ছাত্র। তাহলে এখানে সবার আমি ছাত্রতে আকাশ আছে, মাঠ আছে, পাহাড় আছে। তাহলে তুমি এসেই যদি কবিতা পড়তে শুরু করো, এটা তো নিশ্চয় নিয়ম না। তুমি সবার আগে জানবে যে তোমরা কি পাহাড়ে কেউ ঘুরতে গেছো? অনেকেই বলবে গেছে। পাহাড় কেমন দেখতে হয়? আচ্ছা, কেউ আমরা যখন মিড ডে মিল খাই তখন আমাদের স্কুলের মাঠে দাঁড়িয়ে কেউ কি খোলা আকাশ দেখেছো? কিরকম দেখতে লাগে আকাশটা? আকাশে মেঘ ঘুরে বেড়ায়, তাই না? তার মানে এই বিষয়গুলো তাদের জানা আছে। এবার তুমি আস্তে আস্তে পড়ার মধ্যে ঢুকলে, আজকে আমরা জানো তো একটা এমন কবিতা নিয়ে আলোচনা করব যেখানে এই আকাশ, পাহাড়, খোলা মাঠ এগুলো সব এখানে আছে। আর এইগুলোর কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি। তো আমরা আজকে এই শেখার বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার মানে তুমি কি করলে এখানে, পড়াটা কি করলে, তুমি একবারে পড়ার মতো ঢোকোনি, তুমি কিছু জানা বিষয় থেকে অজানা বিষয়ের মধ্যে তুমি আস্তে আস্তে ঢুকছো। এবার কবিতার মধ্যে নিশ্চয়ই অনেক অজানা বিষয় নিয়েও কথা বলবে, অর্থাৎ তাদের জ্ঞাত বিষয় থেকে অজানা বিষয়ের মধ্যে আমি ঢুকছি। বুঝতে পারলে ব্যাপারটা? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট স্যার। বলেছে, নেক্সট বলছে টিচ থ্রু সেন্সেস। সেন্স মানে তো জানো যে ইন্দ্রিয়। বেশ, এই আমি একটা প্রশ্ন করবো বলেছিলাম, মানে ক্লাসের শুরুতেই একটা প্রশ্ন করবো বলেছিলাম। আচ্ছা আমাকে বলো তো, যে যদি আমি তো তোমাদেরকে পড়াচ্ছি, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, গলার আওয়াজ শুনতে পাচ্ছ, যদি আমাকে একটু দেখতে পেতে তাহলে পড়ার ক্ষেত্রে কি সুবিধা হতো বলো তো? মনোযোগটা আরো ভালো হতো সবার। অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করার হ্যাঁ স্যার, মূর্ত জিনিসের উপরে আমাদের আকর্ষণটা বেশি থাকবে।
বেশ। আর স্যার আপনার যে অঙ্গি ভঙ্গির মাধ্যমে পড়ানো হয় ওটা এর থেকে আর একটু আপনাকে ভালো দেখে হতো। স্যার মানে আরো একটা পড়ার প্রতি আগ্রহ বাড়তো। হ্যাঁ, আর স্যার আচ্ছা বেশ ঠিক আছে, উত্তরটা একটু টিচার সুলভ দাও, মানে একটু বইয়ের মতো করে দাও ল্যাঙ্গুয়েজ কথা। স্যার তোমরা বলছো অনেকে ঠিকই। আর স্যার কনসেপ্টটা আরো ক্লিয়ার। স্যার মুখের লিপ রিডিংটা, তারপরে হাতের অঙ্গভঙ্গি অনেক ক্ষেত্রে থাকে তো, সেই জন্য যে এটা বাচ্চাদের বুঝতে পারছি। আচ্ছা বেশ ঠিক আছে, ঠিক আছে, এবার আমি দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছো ঠিকই, কিন্তু একদম পারফেক্ট উত্তর হিসেবে নিচ্ছি না, মানে যেটাকে, এটা কিন্তু প্রশ্ন আসে, মানে অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন করে, সেই হিসাবে নিচ্ছি না। এখানে সুবিধা হতো, এটা মনে রাখবে, আমরা যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করব তত বেশি আমাদের মনে রাখার প্রবণতা বাড়বে। এটা একটা হিসাবও আছে, তোমরা ডিএডএ করার সময় পেয়েছো। অর্থাৎ এখন তোমরা এখনো ব্যবহার করছো, এখন তোমরা কি ব্যবহার করছো? চোখ ব্যবহার করছো, স্ক্রিন দেখতে পাচ্ছ, কান ব্যবহার করছো কারণ শুনতে পাচ্ছ। তাহলে এখন দুটো ইন্দ্রিয় এখানে ব্যবহৃত হচ্ছে, যত বেশি ইন্দ্রিয় ব্যবহৃত হবে, অর্থাৎ এরপরে যদি আমি কোনো স্টুডেন্টকে কাছে ডেকে, ধরো আমি তাকে লবণ সম্পর্কে পড়াচ্ছি, তাহলে একটু লবণ মিড ডে মিলের রান্নার থেকে নিয়ে এসে তার মুখে যদি দিতাম, তাহলে তার জিভও ব্যবহার করতাম, তাহলে আমি তার স্পর্শেন্দ্রিয় ব্যবহার করছি, তার কান ব্যবহার করছি, এবং তার দৃষ্টিও ব্যবহার করছি, এবং তার ত্বকও ব্যবহার করছি, কারণ তাকে যদি হয়তো টাচ করেছি, ধরেছি, তার মানে তার 5টা ইন্দ্রিয় আমি ব্যবহার করেছি কোনো একটা কিছু শেখানোর ক্ষেত্রে। তাহলে একটা ক্লাস 2 এর বাচ্চাকে যদি তুমি নুনের স্বাদ কিরকম পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে শেখাতে পারো, সে জীবনে কোনোদিন ভুলবে না। তার কারণ যত বেশি ইন্দ্রিয় ব্যবহৃত হবে তত বেশি এই লার্নিংটা পার্মানেন্ট হবে। ঠিক একই রকম ভাবে যদি আমাকে দেখতে পেতে, তাহলে তোমাদের ইন্দ্রিয়গুলো আরো বেশি বেশি পরিমাণে ইউজড হতো, তাহলে একটু হলেও হয়তো মানে একটু মনের মধ্যে বিষয়টা গাঁথতো বেশি, এই হচ্ছে সুবিধা। তার মানে আমি বলতে চাইছি যে আমরা যখনই পড়াবো তখন বেশি পরিমাণে সেন্স অর্গান ব্যবহার করব, যেহেতু আমাদের 5টা পঞ্চেন্দ্রিয় আছে, এই পঞ্চেন্দ্রিয় যত বেশি ব্যবহার করবে তত বেশি পরিমাণে একটি একটি স্টুডেন্ট শিখতে পারবে বা বুঝতে পারবে। বোঝা গেল কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। নেক্সট পয়েন্ট বলেছে প্রসিড ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। এটা সহজ বিষয়, একই রকম, সবসময় সহজ থেকে আমরা জটিলের দিকে যাব। ঠিক আছে, কিরকম? এটা একটা এক্সাম্পল দিই। আমি ধরো এ ফর কি থাকে বইয়ে? অ্যাপেল। অ্যাপেল। আপেল। এরোপ্লেন কেন থাকে না? কারণ বানানটা ওর স্পেলিংটা বড়, আর কঠিন অ্যাপেলের বলে ছোট। সূত্রগুলো মানে না, স্টুডেন্ট কম এটা দেখেছে, উত্তর না। আপেলটাকে অ্যাপেলটা দেখেছে। সে অনেক খেয়েছে ছোট থেকেই, বা অ্যাপেল খাচ্ছে, খেয়েছি তার জন্য খেয়েছি, হ্যাঁ। এটা তার পক্ষে বেশি পরিমাণে মানে সে চেনে এটাকে, নোন, জানা জিনিস, তাই অ্যাপেলটা আগে থাকে। অনেক বই এরোপ্লেনও থাকে একটু কঠিন বইয়ে, বা এর থেকে অন্য কোনো অ্যারো থাকে না সহজে, কারণ এগুলো কঠিন, আননোন। তার মানে এছাড়াও এরোপ্লেন বানানটাও কঠিন, এটাও ঠিক, ও ঠিকই বলেছে। তার মানে আমরা সিম্পল, সহজ থেকে আমরা কঠিনে যাব। ঠিক আছে, তাহলে সবসময় আমরা সহজ থেকে কঠিনের দিকে পড়াবো, আস্তে আস্তে সহজটা রপ্ত হয়ে গেলে আমরা তখন কঠিনের দিকে যাব। এটাও পড়ানোর ক্ষেত্রে একটা নীতি বা নিয়ম। 4 নম্বর বলেছে প্রসেসড ফ্রম দা ইনডেফিনিট টু ডেফিনিট। অনির্দিষ্ট থেকে নির্দিষ্টর দিকে আমাদের যেতে হবে, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট দিকে আমাদের যেতে হবে। অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট কিরকম? ধরো কাউকে বরফ সম্পর্কে পড়াচ্ছ, যে বরফ ঠান্ডা, ক্লাস 1 এর বাচ্চাকে, তো একটা বরফ কোথা থেকে জোগাড় করে তার হাতে দিয়েছো, বললে কিরকম লাগছে, ঠান্ডা লাগছে তো? সে বললো হ্যাঁ। বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজ থেকে জল খাও, তখন কিরকম লাগে, ঠান্ডা। আচ্ছা তুমি কখনো দার্জিলিং এ ঘুরতে গেছো? বললো হ্যাঁ গেছিলাম ছোটবেলায় বাবা মার সঙ্গে, সেখানে ঠান্ডা লেগেছে? হ্যাঁ লেগেছে। তাহলে ওখানেও বরফ আছে, তাহলে কি শিখলে? সব জায়গার বরফই কিন্তু ঠান্ডা, বরফ মানেই ঠান্ডা। তাহলে ইনডিফিনিট মানে বিভিন্ন জায়গা থেকে আমি সেন্স কালেক্ট করলাম যে আমার হাতে দেওয়া বরফ, ফ্রিজের বরফ, দার্জিলিং এর বরফ সবই ঠান্ডা। তাহলে জেনারেলাইজ করলাম, ডেফিনেটলি বললাম যে সব বরফই ঠান্ডা। তার মানে ও বুঝে গেল যে বরফ মানেই ঠান্ডাই হবে। বলতে পারছি তোমাদের? লাইনটা একবার বলতে প্রবলেমের জন্য শুনতে পাইনি। রেকর্ডিং থাকবে, অসুবিধা নেই। আমি বলতে চাইলাম যে বিভিন্ন জায়গার বরফ দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বরফ মানে হচ্ছে কি ঠান্ডা। পড়া বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। ভালো লাগছে? হ্যাঁ স্যার। স্যার বোঝা যাচ্ছে। তারা একেবারে হ্যাঁ স্যার, নতুন, দারুণ লাগছে। কোনো জায়গায় কোচিনে পড়ে এসছো, তারা একটু বলো। স্যার। আমাদের পুরনো স্টুডেন্টকে বলতে হবে না, পুরনো তো জানে সবই।
যারা নতুন ভর্তি হয়েছো, আমাদের কাছে নতুন, আজকে প্রথম ক্লাস স্যার খুব করছো, সুন্দর লাগছে। বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার খুব বুঝতে পারছি। সুন্দর লাগছে। হ্যাঁ হ্যালো স্যার, আগের দু বলো। জায়গায় পড়েছিলাম কিন্তু আগের দু জায়গায় অনলাইনে কোচিং করেছিলাম দুটোতে, কিন্তু আপনার মতো বা আপনাদের মতো এত সুন্দর করে ফার্স্ট ক্লাস এত ভালো লাগছে, আশা করি ভালোই হবে। নিশ্চয়ই, এখানে আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে পাশ করা, মানে টেট পাস করতেই হবে সেই রকম একটা ধারণা নিয়ে আমরা এখানে যুক্ত হয়েছি। আমি এখানে সবাই জানো, বারবার একই কথা বলি, এই যে এই নিয়ে 9বার টেট কোয়ালিফাই করেছি, এবারও টেট দিয়েছি, 2023-এও কিন্তু আমি টেট দিয়েছি ছাত্র হিসাবে। আমার ইচ্ছে আছে আর 2বার বা 3বার টেট দেওয়া, মানে 12বার পাশ করে আমি টেট দেওয়া বন্ধ করে দেবো। তা আমাকে অনেকেই প্রশ্ন করে, আপনি কেন টেট দেন? আমি বলি যে আমি টেটটা পড়াই বহু বছর ধরে, তো আমি নিজের, আমি তো পড়াশোনা, আমার ইংলিশটা আমার চর্চা আছে, বাট আমি তো অন্য সাবজেক্ট নিশ্চয়ই পড়াশোনা করি না তোমাদের মতো। যে আমি দেখতে চাই যে যে ঠিক আছে আমি তো পড়াই, তো প্রথমত কোশ্চেনটা কিরকম এসছে সেটা দেখার একটা খুব নেশা থাকে, যেহেতু অনেক স্টুডেন্ট প্রতি বছরই পরীক্ষা দেয়। আর একটা হচ্ছে যে ঠিক আছে দেখি না, আমি তো বহু বছর ধরে চর্চা করছি যে সেই ধারটা আছে কিনা, যে 2017 সালে যখন কঠিন প্রশ্ন ছিল তখন আমি আদৌ পাশ করি কিনা, বা 2023 সালে যে কঠিন প্রশ্ন ছিল সেখানে অ্যাকচুয়ালি আমি পাশ করি কিনা। তাহলে এটা আমার পক্ষে একটা চ্যালেঞ্জ। তো টেট এই বিষয়টাকে মানে আমি গুলে খেয়ে নিয়েছি বহু বছর ধরে পড়তে পড়ে 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 পড়ে, বা এই বিষয়টাকে রপ্ত করে করে। তো তারই কিছু অভিজ্ঞতা বা কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে বারবার শেয়ার করি, যার সুফল হিসাবে প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট পাশ করো, তোমরা চাকরি পেয়ে যাও, এটা খুব ভালো লাগে। এবছরও এখন অব্দি প্রায় 132 জন আমাদের ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেল 2017 সালের টেট অনুসারে। সংখ্যাটা আরো বেশিই হবে, 132 জনের মেসেজ এবং তাদের সাফল্যের বার্তা পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চেষ্টা করব তাদের মধ্যে অনেককেই তোমাদের ব্যাচেও পরবর্তীকালে নিয়ে আসার, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করবে। তারা এখন খুবই আনন্দিত, সবাই নতুন নতুন স্কুলে জয়েন করেছে, কেউ কেউ স্টেট কাউন্সিলিং একটু দূরে পেয়েছে চাকরি, উত্তরবঙ্গ পেয়েছে 2-4 জন। তো যাই হোক, এনিওয়ে, তো একটা সংস্থা থেকে এতজন ছাত্র যে পাশ করেছে বা চাকরি পেয়েছে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যেহেতু এটা একদম প্রফেশনাল কোচিং না, তাই আমাদের প্রচার নেই। মানে রাইস মাইস যেরকম ভাবে অন্য জায়গা থেকে ছবি কালেক্ট করে প্রচার করে লাখ লাখ টাকা দিয়ে, আমাদের তো কোনো প্রচার নেই। তাই এত স্টুডেন্ট পাস করা সত্ত্বেও সেটা তোমাদের মতো স্টুডেন্টদের মাধ্যমেই হয়তো প্রচার পায়, কিন্তু আমাদের এক্সট্রা কোনো প্রচারের খরচ বা কিছুই আমরা করি না, বা নেই বললেই চলে। তো যাই হোক, পরবর্তীকালে তোমরাও পাশ করবে, চাকরি পাবে, এটাই আমি চাই। নেক্সট আপডেটটা আরো বলো। আগে পেলে তাহলে সুবিধা হতো। মানে আপডেটটা আরো আগে পেলে, মানে আপনাদের এই যে এরকম ধরনের একটা ইয়ে আছে, এর আগেও অন্য হুম, জায়গায় পড়েছি কিন্তু কখনো ইয়ে করতে পারিনি। হ্যাঁ তো সেটাই, আরো ওই আগে মানে পেলে সুবিধা হতো। পেলে সুবিধা হতো। হ্যাঁ, প্রচারটা অতটা নেই। আর দ্বিতীয়ত আমাদের তো অনেক স্টুডেন্ট, এবছরও তো প্রায় 750-এর উপরে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে টেট, মানে 2023-এ। আর তোমাদের ব্যাচে অলরেডি 120 জনের উপরে হয়ে গেছে। এই ব্যাচটা আর কয়েকদিনের মধ্যে আমরা ক্লোজ করে দেব, তারপর আমরা পরের ব্যাচ নেব। আশা করি এরকম ব্যাচ, আগেরবারও 5টা ব্যাচ ছিল, 5টা ব্যাচে 750-এর উপরে স্টুডেন্ট ছিল। এবছর হয়তো অনেক স্টুডেন্টই থাকবে। তো তোমরাই অ্যাকচুয়ালি আমাদের প্রচার, তোমরাই আমাদের শক্তি। তো আমি সেই জন্য বারবারই বলি যে যেখানে যার অসুবিধা থাকবে, যা থাকবে আমাকে বলবে, আমি আছি, আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, স্যার কত আমি ঘন্টা তোমাদের পড়াশোনা করা পাস দরকার? করানোর জন্য মানে বদ্ধপরিকর। এবং টিচাররাও আমাদের খুব হেল্প করেন, এবং আমি বারবারই বলি টিচার স্টুডেন্টদের সহযোগিতায় তোমরা যাতে পাস করো। আলটিমেটলি তোমরা এতগুলো টাকা খরচ করে ডিএলএড করেছো, পাস করতে পারছো না বা চাকরি পেতে পারছো না, আমরাও তো এই স্টেজটা থেকে একসময় গেছি। তো আমি খুব মানে ফিল করি। আর এছাড়াও পরবর্তীকালে একসময় গল্প করব, যারা নতুন স্টুডেন্ট, পুরোনো অনেকেই জানো, আমি ভীষণ কষ্ট করে এই জায়গায় এসেছি। মানে এতটাই কষ্ট, এতটাই স্ট্রাগল এখনো করে চলেছি, সেটা পরবর্তীকালে শুনলে তোমরা অবশ্যই ইন্সপিরেশন পাবে। এই যে আমি এতবার টেট পাস করেছি, আমি কিন্তু কোনো টিচারের কাছে পড়িনি, আমি নিজেই সেলফ পড়াশোনা করেছি। আমার কাছে টেটের তখন 32খানা বই ছিল, মার্কেটে যত বই ছিল টেটের সব আমার জানা। তো যাই হোক, সেই স্ট্রাগলের গল্প পরে এক সময় করবো, যাতে তোমরাও উৎসাহিত হও এবং তোমরাও পড়াশোনা করো। এবং আমি বিশ্বাস করি যদি তুমি সততার সঙ্গে খাটো, পড়াশোনা করো, এগিয়ে যাও,
হয়তো 5 বার তুমি ফেলিওর হবে, কিন্তু তুমি সফল একসময় হবে। ফেলিওর আমিও বহুবার হয়েছি, বহু পরীক্ষা দিয়েছি, মানে ড্রেন পরিষ্কার করা পরীক্ষা থেকে মিউনিসিপালিটির প্রফেসর হওয়ার পরীক্ষা পর্যন্ত সবই একসময় দিতে হয়েছে বা দিয়েছি। এটা সবাই স্ট্রাগলের একটা পিরিয়ড থাকে, আমারটা হয়তো এক্সেপশনাল আরো অনেক বেশি। নিশ্চয়ই একসময় তোমাদের সঙ্গে গল্প করবো যারা নতুন রয়েছে তাদের। তো আমরা পরের অংশটায় যাচ্ছি। 5 স্যার নম্বরে বলেছে যে কত ঘন্টা পড়াশোনা করা দরকার টেটের জন্য? টেটের জন্য যদি রেগুলার বেসিসে পড়ো 2 থেকে 3 ঘন্টাও এনাফ। এটা স্যার নির্দিষ্ট তোমার ঘড়ি বেঁধে তো হবে না, কিন্তু তুমি নিজের যতটুকু তোমার দরকার ঠিকঠাক ভাবে ডেইলি বেসিসে পড়াশোনা করলে হয়ে যাবে। স্যার একটা আচ্ছা, প্রশ্ন আবার ছিল আমার। ওকে স্যার। হ্যাঁ আবার করবে, আমি একটু পড়িয়ে নিই, তারপর আবার প্রশ্ন শুনছি, একটু স্যার পড়িয়ে এখান নিই। থেকে মানে একটু করছি স্যার, একটা যখন আসছে স্যার, হুম, স্যার আপনি যখন পড়াচ্ছেন সেই পড়াটা হুম। লিঙ্ক করে আমি তো আগে পড়েছি, তাহলে সেই ক্ষেত্রে স্যার অনেক কিছু মানে প্রশ্ন আমার কাছে আসছে, মাঝে মধ্যে একটু ভয় লাগে, পাছে বলবো কি আপনি কোনো বলবেন বা এরকম হচ্ছে। না, আমি যতটুকু পড়াবো তার মধ্যে প্রশ্ন করবে, অসুবিধা নেই, আমি তো প্রশ্ন শোনার জন্য এখানে আছি। আমি ঠিক কিন্তু আমি তো সময় দেব, প্রত্যেকটা ক্ষেত্রেই সময় দেবো, মানে যতটুকু পড়াবো তারপর আমি থামবো, বলবো যে বলো কোন জায়গায় অসুবিধা আছে, যেটুকু পড়ানোর, তখন নিশ্চয়ই প্রশ্ন করবে। কিন্তু পড়ানোর মাঝখানে প্রশ্ন করলে কি হবে, ক্লাসটা হসপচ হয়ে যাবে, যেহেতু আমাদের এটা অনলাইনে পড়ছি। ঠিক আছে, হ্যাঁ, চলো আবার একটু পড়াই তারপর প্রশ্ন করো। 5 নম্বর পয়েন্ট বলছে প্রসেস ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। এটা মনে রাখবে, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট এটার মানে হলো মূর্ত থেকে বিমূর্ত ধারণা স্টুডেন্টকে দিতে হবে সবসময়। কিরকম, ধরো ক্লাস 4 এর বাচ্চাকে তুমি বলছো পৃথিবীর আকৃতি কিরকম, বা 3 এর বাচ্চাকে বলছো, তা ওকে ওর কনক্রিট ধারণা হচ্ছে কমলা লেবুর মতো, কারণ কমলা লেবু ও দেখেছে, কমলা লেবুর মতো উত্তর এবং দক্ষিণ দিকটা একটু চাপা, এটা হতে পারে উত্তর। কিন্তু যদি ওকে তুমি বলো যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো জিওয়েট, বা পৃথিবীর আকৃতি অভিগত গোলক, এই সমস্ত কিন্তু কিছুই বুঝবে না, কারণ এগুলো সবকটাই বিমূর্ত ধারণা, এগুলো আমরাও জানি না, আমরা বিমূর্ত ভাবে ধরে নিয়েছি যে এরকম হতে পারে পৃথিবীর আকৃতি মানে এরকম, কিন্তু তোমাকে তো পৃথিবীর বাইরে নিয়ে গিয়ে পৃথিবীর আকৃতি দেখানো হয়নি। তাহলে সবসময় তুমি যখনই কিছু বোঝাচ্ছ তখন তুমি কনক্রিট, অর্থাৎ যেটা জানে ওরা সেই বিষয়টা থেকে যেটা জানে না সেই বিষয়ে ওকে বোঝানোর চেষ্টা করবে, তাহলে এটা কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট ধারণা তাদেরকে দেওয়া হবে। পরের পয়েন্ট আমাদেরকে বলছে প্রসেসড ফ্রম পার্টিকুলার টু জেনারেল। প্রথমে পার্টিকুলার নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে বলবে, এবং তারপর সেটা জেনারেল সব সব বিষয়ের উপরে এটা বর্তাবে, সেই হিসাবে তুমি বলবে। ঠিক আছে, পার্টিকুলার টু জেনারেল যেমন হতে পারে, ধরো গরুর দুধ কিরকম দেখতে হয়, সাদা, ওরা জানে। এবার বলবে ছাগলের দুধ তাহলে কিরকম দেখতে হয়, তাহলে পার্টিকুলার টু জেনারেল মানে সব দুধই সাদাই হয়, যে কোনো গরুর দুধ বা অন্য প্রাণীর দুধ সাদাই হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এক পার্টিকুলার কোন একটা নির্দিষ্ট বিষয় থেকে এক্সাম্পল দিয়ে তারপর অন্য অন্য বিষয়ে তার কাছে আনছো, যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ, তার মানে অন্য অন্য প্রাণীর দুধের কালারটাও সাদাই হয়। নেক্সট চলে আসছে যে প্রসেস ফ্রম দা এম্পায়ারিক্যাল টু রেশনাল। পরীক্ষালব্ধ অভিজ্ঞতা থেকে যুক্তি, এটার মানে হলো, এটা একটু উঁচু ক্লাসের ধারণা, ক্লাস মানে প্রাইমারির জন্য না। পরীক্ষালব্ধ যে কোনো পরীক্ষা তুমি করলে, পরীক্ষার পরে তো তুমি একটা নিশ্চয়ই একটা কোনো ফল পাও, সেই ফল পাওয়ার পরে তুমি যুক্তি দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করো যে পরীক্ষালব্ধ যে জ্ঞান সেখান থেকে যে যুক্তিটা উঠে আসছে যে এইটার হচ্ছে মানে এরকম হতে পারে, বা এটা হচ্ছে মানে এরকম হয়, তাহলে এই পরীক্ষালব্ধ যুক্তি থেকে তোমাকে একটা যুক্তিতে আসতে হবে পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ পরীক্ষা করে তাকে দেখালে তারপরে তুমি সেটা যুক্তিতে আসতে পারো। সবসময় পরীক্ষালব্ধ জ্ঞানকে যুক্তির মাধ্যমে তাকে বোঝাতে হবে, মুখস্থ বিদ্যার মাধ্যমে নয়। প্রসেস ফ্রম সিন টু আনসিন, এটা একই বিষয়, উপরে একটা ছিল, অর্থাৎ জানা থেকে অজানা একই বিষয়, অর্থাৎ সিন টু আনসিন তোমাকে পড়াতে হবে। প্রসেস ফ্রম হোল টু পার্ট, সবসময় তুমি পুরো অংশটা পড়াবে তারপরে অল্প অল্প করে পড়াবে, এটা খুব কাজে লাগে। কিসের ক্ষেত্রে, কবিতা পড়ানোর ক্ষেত্রে। এটা নিয়মটা হচ্ছে, কবিতা যখন আমরা পড়াবো কোনো কিছু, ধরো একটা 8 লাইনের কবিতা আছে, আমি সবসময় প্রথমে কবিতাটা একবার রিডিং পড়ে যাব পুরোটা, পড়ে এর যেমন হোল পুরোটা পড়ালাম, এরপরে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পুরোটা পড়বো, অর্থাৎ প্রথমে কবিতার পুরোটা পড়িয়ে তার একটা ধারণা দিয়ে দিলাম যে কবিতাটা এই সম্পর্কে এখানে আছে, তারপরে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লাম। তাহলে হোল টু পার্ট এটা একটা পদ্ধতি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে, যেমন কবিতা পড়ানোর ক্ষেত্রে একটা হোল টু পার্ট হচ্ছে কি একটা পদ্ধতি। 10 নম্বর পয়েন্ট বলছে প্রসেস ফ্রম অ্যানালিসিস টু সিনথেসিস, বিশ্লেষণ করবে এবং তারপরে সংশ্লেষণ করবে।
মানে তুমি প্রথমে লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণ করেছো এবং সেখান থেকে কি জিস্ট উঠে আসছে, তারা কি শিখতে পারছে বা কোন অংশটুকু শেখা খুবই প্রয়োজন, সেটা তোমাকে সংশ্লেষণ বা সিনথেসিস করতে হবে তাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এবং লাস্ট পয়েন্ট আমাদের বলছে, দেখো, রিলেটেড ফ্রম টু মিনিং এন্ড contextualism, all class activities should be meaningful. The student should be able to understand the meaning of what they hear, say, read, write, and teacher new vocabulary items in context. এটার মানে হলো সবসময় তুমি কন্টেক্সচুয়ালিজমের মাধ্যমে পড়াতে হবে। এটার মানে হলো তুমি যে টেক্সট পড়াচ্ছ স্টুডেন্টদের, সেই টেক্সটের যে প্রত্যেকটা লাইন বা ওয়ার্ড সেই অনুসারেই তাদেরকে শেখাতে হবে এবং সেই অনুসারেই তাদেরকে ভোকাবুলারি বিল্ড আপ করাতে হবে, অর্থাৎ কনটেক্সট অনুসারে তাদেরকে ভোকাবুলারি শেখাতে হবে। ঠিক আছে, কনটেক্সট অনুসারে তাদেরকে ভোকাবুলারি শেখাতে হবে, তাহলেই তারা পড়াটা শিখে যাবে। অর্থাৎ কনটেক্সট অনুসারেই আমাদেরকে স্টুডেন্টদের শিক্ষা দিতে হবে সব সময়। ওকে, বলো এবার এইটুকুর মধ্যে কোন প্রশ্ন থাকলে বলো। স্যার স্যার 7 10 নম্বরটা যেটা বললেন এম্পিরিক্যাল টু রেশনাল, সেটার একটা উদাহরণ দিন না। পরীক্ষালব্ধ থেকে যুক্তির মাধ্যমে শেখা তো, আচ্ছা বেশ, ঠিক আছে। আর তারপর 10 নম্বর প্রসেস টু অ্যানালাইসিস টু সিনথেসিস, মানে অ্যানালাইসিস মানে তো জানি বিশ্লেষণ, আর সিনথেসিস মানে সেখান থেকে তুমি কি শিখতে পেরেছো। ধরো আমি, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি তোমাকে। তুমি ওই শহর আমি ছাত্র পড়াচ্ছ, সেখান থেকে তুমি আকাশের কাছ থেকে কিছু শিখছো, খোলা মাঠের কাছ থেকে কিছু শিখছো, পাহাড়ের কাছ থেকে মৌন মহান হতে শিখছো। তাহলে এখান থেকে কি সিনথেসিস কি হচ্ছে, যে আমরা প্রকৃতির সমস্ত কিছু থেকে কিছু না কিছু শিখতে পারি। তার মানে এটা হচ্ছে কি এটার সংশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা, মানে পরিবেশটাকে বিশ্লেষণ করে আমরা কি কি পাচ্ছি যে সেটা কোনো হচ্ছে বিষয় থেকেই, পুরো বিষয়টার মধ্যে থেকে আমি কি শিখতে পেরেছি। শেষ। ঠিক আছে। হুম। আচ্ছা বেশ, ধরো এখানে বলেছে যে এই পরীক্ষালব্ধ অভিজ্ঞতা থেকে যুক্তি, তাই তো? এটা ক্লাস 8 একটা হ্যাঁ, স্যার। পরীক্ষা আছে। কোন পরীক্ষা? ক্লাস 8 একটা পরীক্ষা আছে, এটা আমিও আমার বিএড করার সময় প্র্যাকটিক্যাল হিসেবে করেছিলাম। আগ্নেয়গিরি অগ্নুৎপাত, সেখানে যদি তুমি কিছুটা জল মানে আলতা নাও, তার মধ্যে যদি তুমি ধরো ভিনিগার আর খাবার সোডা দিয়ে দাও, তাহলে ঠিক অগ্নুৎপাত যেরকম ভাবে ঘটে ঠিক সেরকম ভাবে লাভা নির্গত হবে, মানে ওই জলটা নির্গত হবে বা ফুলে উঠবে। তাহলে এটা যদি ক্লাস 8 এর স্টুডেন্টদের তুমি একটা মডেল বানিয়ে সেখানে এই পরীক্ষাটা করে দেখাতে পারো, এবং দেখানোর পরে যদি তুমি তাদের যুক্তি দিয়ে বোঝাতে পারো যে কেন এই লাভাটা নির্গত হয়, পৃথিবীর ফাটল থেকে কেন বেরিয়ে আসে, যেখানে পৃথিবীর ভূস্তর দুর্বল সেখান থেকে কেন বেরিয়ে আসে, তাহলে তারা অনেক ভালো বুঝতে পারবে। তার মানে তুমি পরীক্ষা থেকে যুক্তির মাধ্যমে তাদেরকে বোঝাচ্ছ। ঠিক আছে, এটাই হচ্ছে কি এই পয়েন্টের মানে। বেশ, আমাদের এই টপিকটার এই অংশগুলোই বোঝানোর ছিল, মানে বোঝার ছিল। এরপরে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা অবশ্যই সলভ করব কয়েকটা, আর বাদ বাকিটা তোমরা করবে। আমি নোট দিলেও পেয়ে যাবে, এবং আমাদের প্রত্যেকটা নোটের মধ্যে কিন্তু উত্তর করে দেওয়া আছে, সলভ করে দেওয়াই আছে, যাতে তোমরা ভুলভাল না করো সেই জন্যই করে দেওয়া আছে। তো প্রথমে উত্তর না দেখে নিজেরা সলভ করে তারপরে মেলাবে। আমি সবকটা সলভ করবো না, অল্প কটাই করবো। সবকটা সলভ করে দিলে তোমাদের কোনো লাভ হবে না, সেই কারণেই করবো না। তো এখন বিষয়টা রয়েছে যে এই যে আজকে এতক্ষণ ধরে পড়ালাম, প্রায় গলা ব্যথা হয়ে গেল। তো পড়া বুঝতে পেরেছো তো ঠিকঠাক? কারো কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার, কোনো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বেশ, প্রত্যেকেই বলো, যারা কথা বলো না তারাও একটু বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রায় 80 জন মতো আছো। বেশ, দেখো প্রশ্নগুলো কি বলছে। 1 নম্বর বলেছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আর অ্যাডপ্টেড ফ্রম। বলেছে এই যে ল্যাঙ্গুয়েজ টিচিং, আমরা যে ভাষা শিক্ষার যে নীতি, এটা কোথা থেকে আমরা অ্যাডপ্ট করেছি। অ্যাডপ্ট মানে কোথা থেকে আমরা নিয়েছি, বা অ্যাডপ্ট মানে জানো বাচ্চাকে দত্তক নেওয়া, মানে দত্তক নিয়েছি বা কোথা থেকে নিয়েছি।
কি বলতো প্রশ্নটা, আর মানে একবার বলতো, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শিক্ষার নীতিটাকে আমরা কোথা থেকে নিয়েছি। এই নাম্বার এই বলেছে লিঙ্গুইস্টিক, ভাষা থেকে নিয়েছি, সাইকোলজি থেকে নিয়েছি, সি বলছে বোথ লিঙ্গুইস্টিক এন্ড সাইকোলজি থেকে নিয়েছি, ডি বলছে কোন লিঙ্গুইস্টিক থেকেও নিইনি, সাইকোলজি থেকেও নিইনি। তাহলে কি Option হবে? সি স্যার C, এ হবে, এ হবে। না, C ভাষা হবে। শিক্ষার নীতি আমরা কোন কি থেকে নিয়েছি ভালো করে বোঝো। ভাষা শিক্ষার নীতি আমরা লিঙ্গুইস্টিক মানে ল্যাঙ্গুয়েজ থেকেও নিয়েছি, আবার সাইকোলজি থেকেও নিয়েছি। তার কারণ এতক্ষণ ধরে যে পয়েন্ট গুলো আমরা পড়লাম এখানে, এই যে সহজ থেকে কঠিনের দিকে যাব, আমরা জানা থেকে অজানার দিকে যাবো, এগুলো কি বলেছি? প্রত্যেকটাই সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ আ স্টুডেন্ট, এটাই বলেছি। স্টুডেন্টের সাইকোলজির দিক থেকে বিচার করে এই নীতিগুলোকে আমরা বলেছি। তার মানে এখানে সাইকোলজি আসছে। আর উপরের যে নিয়মগুলো আমরা এখানে বলেছি সেগুলো অনেকটাই ল্যাঙ্গুয়েজের উপরে বিশ্লেষণ করে আসছে। এই যে এখানে বলছে ল্যাঙ্গুয়েজ পার্ট অফ এস্টাবলিশড স্টুডেন্ট রিলেশনশিপ, এগুলো ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, লিঙ্গুইস্টিক থেকে আসছে। তার মানে আমরা প্রিন্সিপাল গুলো কোথা থেকে নিয়েছি? লিঙ্গুইস্টিক থেকেও নিয়েছি, আবার সাইকোলজি থেকেও নিয়েছি। তাহলে ভুলভাল ভাবে উত্তর না বলে প্রশ্নটাকে বুঝে তারপরে উত্তর বলার চেষ্টা করো, কারণ এতক্ষণ ধরে যে আমি বোঝালাম পড়ালাম সেটা বৃথা হয়ে যাবে যদি তুমি সঠিকভাবে উত্তর না দিতে পারো। তাহলে আমার মনে হবে যে আমিই ব্যর্থ, যে বোঝাতে পারলাম না। তাহলে উত্তর দেওয়ার আগে খুব ভেবে দেবে, কারণ এই পেডাগজির কোশ্চেন শুনে মনে হয় যে সহজ, কিন্তু প্রশ্নটা এতটাও সহজ নয়। উত্তর একটু গভীরে ভেবে উত্তর দিতে হবে। নেক্সট বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিএলটি প্রিন্সিপাল। সিএলটি মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে? সিএলটি বলেছে কোনটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর বৈশিষ্ট্য বা প্রিন্সিপাল মানে হচ্ছে গিয়ে নীতি, কোনটা হচ্ছে গিয়ে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর নীতি। এক নম্বর হচ্ছে টু লার্ন ইট, টু ডু ইট, করার জন্য শিখবো। রিপিটেশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, কমিউনিকেশনের জন্য রিপিটেশন, বারবার একই কথা বলা খুব জরুরি। ডিডাকটিভ মেথড শুড বি ফলোড, তোমরা জানো ডিডাকটিভ এন্ড ইনডাকটিভ দুটো মেথড আছে, আরোহী অবরোহী পদ্ধতি। আরোহী হচ্ছে কি প্রথমে এক্সাম্পল দেবো তারপরে সংজ্ঞা, আর ডিডাকটিভ মানে প্রথমে সংজ্ঞা দেবো তারপরে এক্সাম্পল। তার মানে এখানে ডিডাকটিভ মেথড বলেছে। আর ডি বলেছে মিস্টেক শুড নট বি টলারেটেড, অর্থাৎ এই কমিউনিকেশনের মাধ্যমে মিস্টেককে আমরা কখনো টলারেট করব না বা সহ্য করব না, এটা হবে না। কমিউনিকেশন করতে গেলে ভুল হতেই পারে, তাই আমরা টলারেটকে সহ্য করব, এটা হবেই না। তাহলে বাদ বাকি রয়েছে টু লার্ন ইট, টু ডু ইট, আর রিপিটেশন ইজ নেসেসারি। কোনটা হবে উত্তর? এ স্যার, এ হবে। হ্যাঁ, আমরা যেটা শিখবো সেটা করবো, অর্থাৎ টু লার্ন টু ডু ইট, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, নেক্সট চলে আসছি পরের প্রশ্নে। 3 নম্বর হচ্ছে মিস্টেকস আর আ পার্ট অফ লার্নিং, দিস পজিশন ইজ সাপোর্টেড বাই, অর্থাৎ মিস্টেক হচ্ছে গিয়ে ভুলটা হচ্ছে গিয়ে শেখার একটা পার্ট। এই ধরনের নীতি কারা সাপোর্ট করে? সাপোর্টেড বাই, কাদের দ্বারা সাপোর্টেড হয়? অপশন এ বলছে গ্রামার ট্রান্সলেশন মেথডে সাপোর্টেড হয়, ডাইরেক্ট মেথডে হয়, কমিউনিকেটিভ মেথডে হয়, এবং টোটাল ফিজিক্যাল রেসপন্সের মাধ্যমে হয়। এগুলো প্রত্যেকটা পরবর্তীতে আমরা করব। কমিউনিকেটিভ মেথড স্যার, হুম, অপশন সি। সি কমিউনিকেটিভ মেথড, অর্থাৎ আমরা কমিউনিকেটিভ মেথডেই মিস্টেককে অ্যাভয়েড করব। যেমন ধরো আমরা যদি স্পোকেন ইংলিশ শেখাই, তোমাদের কিছু ভুল তো তোমাদের হবেই, তাহলে আমরা সবসময় কিছু ভুলকে অ্যাভয়েড করব। তার মানে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করছি ভুলকে। 4 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ, আমরা ল্যাঙ্গুয়েজ টিচিং কিসের মাধ্যমে শুরু করব? শিক্ষা কিসের মাধ্যমে হবে? লিসনিং স্কিলের মাধ্যমে, গ্রামার এন্ড ট্রান্সলেশনের মাধ্যমে, লিসনিং এন্ড স্পিকিং এর মাধ্যমে। কোনটা হবে? এন্ড রাইটিং, Listening and রাইটিং মাধ্যমে তো হবেই না। সি স্যার অপশন ডি অপশন বি আছে, কিন্তু ওটা হবে মানে স্পিকিং এন্ড লিসনিং দুটো। এটা স্পিকিং এন্ড লিসনিং, এখানে একটুখানি দেখো একটু ভুল আছে, হ্যাঁ এটা একটু দেখে নিও। এরপরে বি হবে, উত্তরে ঠিকই আছে, উত্তরে বি দেওয়া আছে, এটাই আছে, কিন্তু এরপরে বি হবে, এখানে সিটা উপরে চলে গেছে, কিন্তু উত্তর ঠিকই আছে, ঠিক আছে? বি হচ্ছে উত্তর ভুল নেই এখানে কিছু। বলতে এমফাসাইজ অন ওরাল প্র্যাকটিস অর এয়ার ট্রেনিং ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ, আমরা যে প্র্যাকটিস করব, ওরাল প্র্যাকটিস মানে শোনার প্র্যাকটিস করব, বা এয়ার ট্রেনিং মানে কিছু শোনা প্র্যাকটিস করব, ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ কিসের মাধ্যমে করব? ফোনেটিক্স, প্র্যাগমেটিক্স, সোশিওলজি, এরর এনালাইসিস। কোনটা হবে? ফোনেটিক্স ফোনেটিক্স হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, ফোনেটিক্স মাধ্যমে। ওকে, আর কার কোনো অসুবিধা আছে? আমরা 5টাই সলভ করবো, বাদ বাকিটা নিজেরা করবে এবং উত্তর মিলিয়ে নেবে। আমি নোট এক্ষুনি দিয়ে দিচ্ছি গ্রুপে।
এনি কোশ্চেন? বলো, এবার কথা বলতে পারো, বলো। হ্যালো বলো বলো। স্যার স্যার আমি যেটা actually প্রথমে বলছিলাম স্যার ল্যাঙ্গুয়েজ প্রথমে স্যার কি ছিল, আপনি স্যার নোটটা একটু দেখান না স্যার ওটা প্রথমে একদম গ্রুপেই স্যার। দিয়ে দিচ্ছি, এক্ষুনি পেয়ে যাবে গ্রুপে। তুমি বলো, প্রশ্ন করো। না স্যার প্রশ্নটা ওখানে আছে, ফোনোলজিক্যাল একটা বলেছিলেন না, ফোনোলজিক্যাল। হুম। তো ফোনোলজিক্যাল আর এই যে স্যার ফোনেমস, স্যার এটার মধ্যে কি ফোনোলজিক্যাল মধ্যে মানে পুরোটাই বুঝাচ্ছে, মানে পুরো, মানে আপনি ধরুন আমি কথা বলছি আপনার সাথে, তাহলে আমার কি পুরো কথাটা কি ফোনোলজিক্যাল? ফোনোলজিক্যাল হচ্ছে ফোনোলজি অনুসারে, ওটা কোনো নয়। ফোনোলজি একটা টপিক। ফোনোলজি মানে হচ্ছে গিয়ে সাউন্ড, মানে সাউন্ড রিলেটেড, ঠিক আছে। আর ফোনিমস হচ্ছে ফোনোলজির বা ফোনিমস হচ্ছে ফোনোলজির একটা ক্ষুদ্রতম অংশ। এগুলো পরবর্তী টপিকে তোমাদেরকে পড়ানো হবে, অন্য টপিক আছে সেই টপিকে পড়াবো। একটা প্রথম দিন একটা ডেমনস্ট্রেশন ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে ডাইভার্স ক্লাসরুমের। ওই ডেমনস্ট্রেশন ক্লাসটা একটু দেখে নাও, ওখানে এগুলো সম্পর্কে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আচ্ছা, নোটটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিলাম। সিলেবাসটা 5টা সাবজেক্টের সিলেবাস একটু পরে দিয়ে দিচ্ছি। গ্রুপে কিন্তু স্যার নোট দেওয়া আজকে হয়েছে। এই পর্যন্ত? বলো, আরেকবার বলো। স্যার আজকে কি ক্লাস এই পর্যন্তই? হ্যাঁ, এই পর্যন্তই হবে। আর কোনো কথা আছে কারো, মানে কোনো প্রশ্ন থাকলে বলো এইটুকুনের মধ্যে। নেই। আজকের যে ক্লাসটা, আজকে আমরা একটা টপিকই পড়বো। প্রত্যেক দিনই একটা করে টপিক পড়বো, বা কখনো কোনো দুটো করে টপিকই পড়বো। 6 মাসের মধ্যে কোন কোন টপিক হবে এবং কিভাবে সিলেবাস শেষ হবে সেটা আমরা অবশ্যই মানে একটা রুটিন দেবো তোমাদের, সেটা অনুসারে আলোচনা করব। এই পুরো প্রসেসটা আসতে 7 দিন মতো সময় আমাদের লাগবে। তার মধ্যে তোমরা আরো ভালোভাবে রপ্ত করতে পারবে। এই 7 দিন ধরে যেরকম ভাবে আজকে ক্লাস করেছো, গুগল মিটে লিংক পেয়েছো এবং তারপরে ক্লাস করেছো, একটু পরে বা কালকে সকালে গিয়ে রেকর্ডিংটা পাবে। সঙ্গে সঙ্গে কিন্তু রেকর্ডিং পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। তার একটা কারণ হলো, এই যে রেকর্ডটা হচ্ছে গুগল মিটে, এটা এক্ষুনি আমাদের দেবে না, ওটা 2 ঘন্টা সময় নেয়, তারপরে রেকর্ডিংটা আমাদেরকে দেয়। তো তারপরে সেটা ডাউনলোড করে আমাদেরকে আপলোড করে দিতে হয়, দেন তোমরা দেখতে পাও। তো একটু সময় লাগে। অনেকেই ভাবো যে ক্লাস শেষ হচ্ছে এক্ষুনি রেকর্ডিং চাই আমার, এটা কিন্তু হয় না, এটা মনে রাখো, সিস্টেমে এটা নেই। তো যাই হোক, রেকর্ডিং গুলো পেয়ে যাবে। যার যেখানে ক্লাসে অসুবিধা থাকলে বারবার রেকর্ডিং গুলো দেখবে, যতবার ইচ্ছা ততবার দেখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো আজকে যে ক্লাসটা আমরা করালাম প্রথম দিনের, রেকর্ডিং গুলো পাবো কোথায়? তো রেকর্ডিং গুলো আপাতত আমরা ইউটিউবে আপলোড করে তার লিংক গ্রুপেই দিয়ে দেবো। তোমরা যে গ্রুপটা আছে, এভরিথিং সব গ্রুপে পাবে। অ্যাপে সবাইকে নিয়ে নেওয়া হয়ে গেলে সব অ্যাপেই পাবে, তখন আবার অ্যাপ সম্পর্কে আর একটু ভালো করে বুঝিয়ে দেবো। এবার আজকে পড়ানো কেমন লাগলো, পড়া বুঝতে পারলে কিনা, প্রথম দিন ক্লাসের অভিজ্ঞতা কিরকম একটু শেয়ার করো। স্যার ভালো লেগেছে, কিন্তু পড়ানো বলো বলো। বলছি শুনতে পেলাম, পাচ্ছি না তোমার কথা। কানে হ্যাঁ লেগেছে, স্যার বলো। বলছি পড়ানো খুবই ভালো হয়েছে, কিন্তু স্যার এটা নোটটা আরো ভালোভাবে নিজেকে বুঝতে গেলে আরেকটা পড়তে হবে। আর যদি কোনো মানে সমস্যা থাকে তো নেক্সট দিন আপনাকে আবার জিজ্ঞেস করা যাবে হ্যাঁ, তো? সেটা নিশ্চয়ই আলোচনা হবে, এবং নেক্সট দিন কিন্তু পড়া ধরবো আমি। মানে আজকে যে টপিকটা পড়ালাম সেই টপিকটা থেকে প্রশ্ন ধরবো, যাকে ইচ্ছা তাকে প্রশ্ন ধরবো, নাম ডাকবো। যেমন ধরো বললাম আহ একটা নাম বললাম সুপর্ণ অধিকারী, তাহলে তাকে উত্তর দিতে হবে। তাপস ঘোষ, উত্তর দিতে হবে। পরের দিন পড়া দিতে হবে, তারপরেই নতুন টপিক আমরা আবার পড়াবো। ডেইলি বেসিসে পড়া আমি কিন্তু ধরবো, পড়া দিতে হবে প্রত্যেককেই। আর তার কোনো বক্তব্য? স্যার বলছি বাই এনি চান্স যদি কোনোদিন ক্লাস না করতে পারি, সেই ক্ষেত্রে রেকর্ড লাইভ রেকর্ডিং দেখে কোনো দেখবে। মানে কোশ্চেন, স্যার সেটাই বলছি, মানে কোনো কোশ্চেন থাকলে বা কোনো জায়গায় যদি বুঝতে না পারি, সেই ক্ষেত্রে মানে যেই ক্লাসটা যে ম্যাম বা স্যার নিচ্ছে তাকে পার্সোনালি জিজ্ঞেস করবো নাকি গ্রুপেই মানে জিজ্ঞেস করবো? প্রথমত তুমি যখন ক্লাস করতে পারোনি, এটা সম্পূর্ণ তোমার একটা ফল্ট। দ্বিতীয়ত, হ্যাঁ স্যার তুমি একদম আগের দিনের অবশ্যই। ক্লাস সম্পর্কে নতুন টপিকের মধ্যে করতে পারো না। যদি কোনো প্রশ্ন থাকে, পুরো ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে টিচারকে অনুমতি নিয়ে বলতে পারো যে ম্যাডাম, আগের দিনে একটা ক্লাস রেকর্ডিং দেখলাম, সেখানে এইটা আমার একটু অসুবিধা আছে, এই প্রশ্নটা একটু বলে দিন না। তখন তিনি অনুগ্রহ করে বলে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু পার্সোনালি টিচারের সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো ব্যবস্থা এখানে নেই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গিয়ে, চেষ্টা করবে 80 to 90% ক্লাস লাইভ করার।
রেকর্ডিং যাতে কাউকে দেখতে না হয় সেরকম মেন্টালিটি নিয়েই প্রিপারেশন নাও, ঠিক আছে? আমরা যারা টিচার তারা অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করি। আমার যদি একটা বিয়ের নিমন্ত্রণ থাকে, বহু ক্ষেত্রে 90% ক্ষেত্রে আমি কখনো যাইনি, যে আমার আজকে ক্লাস আছে, আমার স্টুডেন্ট অপেক্ষা করবে, আমার 100 জন স্টুডেন্ট আমার জন্য অপেক্ষা করবে, তো চলো এটা স্যাক্রিফাইস করি। যেখানে না গিয়ে নয়, যে সেখানে তো হতেই পারে। তো আমরা অনেক স্যাক্রিফাইস করি। তো তোমরা যখন স্টুডেন্ট, তোমাদেরকে কিন্তু 100% চেষ্টা করতে হবে যে আমি লাইভ ক্লাসই করব। আর টেট শিওর লাইভ ক্লাসই করায়, কোনো ইউটিউব ক্লাস হ্যান ত্যান করায় না, কারণ ওইভাবে পড়াশোনা হয় না। তাহলে চেষ্টা করবে, যদি কোনো সময় কোনো কারণে একটা ক্লাস মিস গেল, তখন সেটা রেকর্ড দেখতে তুমি বাধ্য। বাট এটা প্রথম দিনই বলছি, প্রথম দিন প্লাস 80 জন মতো স্টুডেন্ট বা 100 জন মতো ছিলে, তো এটা চেষ্টা করবে যে সবসময় লাইভ ক্লাসটা করার, কারণ লাইভ ক্লাসের কোনো বিকল্প কোনোভাবেই হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার সেটাই। স্যার, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি স্যার, আমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছি এখানে 15টা এমসিকিউ আছে, তো আমরা যে বইটা পাবো সেখানে কি চ্যাপ্টার ওয়াইজ 15টাই থাকবে না আরো বেশি থাকবে? সেটা বইটা একটু জানতে। নতুন করে রিভিশন হচ্ছে, বেশিও থাকতে পারে এর থেকে, অবশ্যই আমরা নতুন করে রিভাইজ করছি, বেশিও থাকতে পারে। আপাতত যেটা আছে এটা সাফিসিয়েন্ট একটা চ্যাপ্টারের ক্ষেত্রে। যতগুলো প্রশ্ন, কোনো চ্যাপ্টারে 30টাও এমসিকিউ পাবে, কোনো 50টাও পাবে। এটা টপিক এবং চ্যাপ্টার অনুসারে প্রশ্নগুলো থাকে। মানে এই যে টপিকটা আজকে পড়ালাম এটা মোটামুটি একটা ছোট টপিকই, তো আচ্ছা, সেই অনুসারে প্রশ্ন আছে। তো ঠিক বই আছে যখন পাবে, আপাতত যেটা পাচ্ছ সেটা করো। বই যখন পাবে, যদি এক্সট্রা কিছু থাকে তা সেটা এক্সট্রা ভাবে করে নেবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। হুম। আর কোনো প্রশ্ন কারো নেই? আলটিমেটলি পড়া বুঝতে পেরেছো তো প্রত্যেকে? এরকম ভাবে পড়াশোনা করলে টেট পাস হয়ে যাবে তো? কি মনে হচ্ছে, একটু হলো আত্মবিশ্বাস জেগেছে কি? হ্যাঁ স্যার। যারা হ্যাঁ নতুন স্যার, তারা এভাবে বলো। চেষ্টা করি অবশ্যই হবে। হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার। তাহলে প্রথম দিনের মতো শেষ দিন অবধি আমরা 6 মাস একটি কোর্স করতে এসেছি। 6 মাস অবধি কিন্তু রেগুলার বেসিসে পড়াশোনা করব। আর ধৈর্য হারালে কিন্তু হবে না। 2-4 দিন 10 দিন ক্লাস করলে তারপর ঠিকঠাক ক্লাস করছো না, এটা কিন্তু করলে কখনোই হবে না। এটা একটি 6 মাসের কোর্স। আমরা 6 মাস জুড়ে ধারাবাহিকভাবে প্রতিদিন বেসিসে আমরা ক্লাস করব। কালকে রুটিনে যে ক্লাস আছে সেই ক্লাস কালকে হবে। এবং আমি তোমাদের সুবিধার্থে রুটিনটাও আরেকবার আমাদের যে গ্রুপ সেখানে পোস্ট করে দিচ্ছি, এবং একটু পরে সিলেবাসটাও পোস্ট করব। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে কি ক্লাস রুটিন সিলেবাস এবং এইগুলোকে তোমরা কি করবে, প্রিন্ট আউট করে নেবে। ক্লাস রুটিন সিলেবাস এগুলো প্রিন্ট আউট করবে, কারণ এগুলো আমাদের কিন্তু দরকার আছে। অর্থাৎ এগুলো জানার সবার প্রথমে দরকার। অর্থাৎ আমি তোমাদেরকে রুটিনটাও দিয়ে দিচ্ছি, সিলেবাস দিচ্ছি একটু পরে, এবং আমাদের নোট তো দিয়ে দিচ্ছি। নোটটা আপাতত অনলাইনেই পড়ে নাও, কারণ যেহেতু বই পাবে তাই নোটটা প্রিন্ট আউট করে টাকা নষ্ট করার এই মুহূর্তে প্রয়োজন নেই। ঠিক আছে, দিয়ে দিয়েছি, রুটিনটাও দিয়ে দিয়েছি। তাহলে আজকে আমাদের ক্লাসটা তাহলে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে, মানে পরের বুধবার আমার সঙ্গে দেখা হবে। আর তার মাঝখানে যতগুলো টিচার আছে সবাই তাদের যে ডিউটি বা ক্লাস সেগুলো তারা করবেন। কখনো যদি কোনো টিচারের ক্লাস অফ যায়, আমরা অবশ্যই গ্রুপে আগে থেকেই জানিয়ে দেব। যদি কোনো ক্লাস অফ যায় তাহলে দেখবে তোমাদের সপ্তাহে 5 দিন ক্লাস আছে, 2 দিন করে অফ ডেট আছে। এই যে অফ ডেট গুলো আছে, এই ডেটেই যে ক্লাস অফ যাবে সেই ক্লাস কিন্তু আমরা করিয়ে দেব। অর্থাৎ যে ক্লাস কোনো টিচার হয়তো শরীর খারাপ বা কোনো কারণে এনি হাউ ক্লাস নিতে পারলেন না, কারণ যেহেতু প্রত্যেকটা টিচারই এখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে তারা যুক্ত, বা তাদের নিজস্ব অফিস রয়েছে, বা তাদের নিজস্ব স্কুল বা কলেজ আছে, তো সেই জায়গা থেকে অনেক সময় সেমিনার বা অনেক কিছু পরীক্ষা পড়ে যায়, হয়তো রেয়ার কেস যদি কোনো কারণে অফ যায়, তাই সেটা এক্সট্রা ডেট বলতে সপ্তাহে তোমাদের শনিবার এবং বোধহয় মঙ্গলবার ফাঁকা আছে এই ব্যাচে, তোমাদের দুটো ডেট পড়া নেই, সেই ডেটে কিন্তু এক্সট্রা ক্লাস করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই থাক। প্রত্যেকে শুভরাত, প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা। স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, গুড নাইট স্যার। গুড নাইট। স্যার রাতে ফাঁকা থাকেন কি? 5 মিনিট কল করতাম। হ্যাঁ হ্যাঁ, কল করো। ঠিক আছে। স্যার গুড নাইট স্যার, ভালো থাকবেন। গুড নাইট, গুড ঠিক আছে, গুড নাইট স্যার, থ্যাংক ইউ স্যার। নাইট।